খনার বচনে আছে, চাঁদের সভার মধ্যে তারা, বর্ষে জল মুষলধারা। রাজনীতির সভা সমাবেশে অবশ্য মুষলধারে জল নয়, রাজনৈতিক আক্রমণ আর প্রতিশ্রুতির বর্ষণ হতে থাকে। প্রথমে বলি আক্রমণের কথা, তারপর আসবো প্রতিশ্রুতিতে। কাঁথিতে আগামীকাল অমিত শাহের সভা শুরুর আগেই তা নিয়ে চাপানুতর চরমে উঠেছে। বিজেপি সমর্থকের 1 বিঘে জমিতে সভা হচ্ছে, কিন্তু তার চারপাশের জমির মালিকরা বলছেন তাঁদের জায়গায় শ্রোতারা কেউ যেন পা না রাখেন। 12 জন বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যে থানায় চলেও গেছেন। এর পাশাপাশি আসবো আজকের দিনের সব থেকে বড় ঘোষণায়। প্রায় ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতোই গরিবি হটাওয়ের ডাক রাহুল গান্ধীর। কংগ্রেস সভাপতির ঘোষণা, তাঁরা ক্ষমতায় এলে প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ন্যূনতম আয়। এখন প্রশ্ন হলো, লাও তো বটে, কিন্তু হবে কি করে? সে আলোচনা আসবো, তবে শুরু করব এই মুহূর্তের দিনের সব থেকে বড় খবর দিয়ে। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। কংগ্রেসের বড় ধাক্কা সন্দেহ নেই, এবং আরও তিক্ত হলো এ রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক। দেখুন, লোকসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল। 2019-এর মহাযুদ্ধের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরলেন মৌসম বেনজির নূর। সোমবার নবান্নে গিয়ে মৌসম দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরপরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন উত্তর মালদার কংগ্রেস সাংসদ। সূত্রের খবর, মৌসমকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। মালদা সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় প্রচারের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। ওকে জেনারেল সেক্রেটারি করার জন্য আমাদের রাজ্য সভাপতিকে নেত্রী সুব্রত বক্সিকে নির্দেশ দিয়ে দিয়েছেন, যাতে রাজ্য সাধারণ সম্পাদক করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্যাম্পেনিংয়ে মৌসুম আমাদের পার্টি হয়ে ক্যাম্পেনিংয়ে সব জায়গাতেই থাকবে, কিন্তু ওখানে মূলত কন্টেস্ট করতে হবে। ও মালদার পাশে 2017 ভয়াবহ বন্যা হয়েছিল মালদা জেলায়, এবং বিশেষ করে আমার উত্তর মালদায় প্রত্যেকটি জায়গায় প্রায় বন্যাটা ড্যামেজ করেছিল, এবং প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল। একমাত্র দিদি তখন যেভাবে উনি প্রত্যেকটি বেনিফিশিয়ারি যাদের ভিকটিমদের কাছে উনি দাঁড়িয়েছিলেন, প্রত্যেক ভিকটিমকে, যাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন তাদেরকে কিছু না কিছু কম্পেনসেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের চোখেই দেখা যে মানুষ আস্তে আস্তে ওনার প্রতি ঢলে গেছিলেন। তো আমারও মনে হয়েছে যে ওনার হাত শক্ত করার জন্য, যেভাবে বরকত সাহেব মালদা জেলার জন্য কাজ করেছেন, আজকে দিদি সেই জায়গাটা নিয়ে নিয়েছে। কংগ্রেসের দাবি, মৌসমকে শিক্ষা দেবে মালদার জনতা। সেই সঙ্গে মৌসম দল ছাড়তেই কৌশলী চাল দিয়েছে তারা। আসন্ন লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের মৌসমের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হচ্ছেন ঈশা খান চৌধুরী। ঈশা সুজাপুরের কংগ্রেস বিধায়ক। কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে, সম্পর্কে মৌসমের মামাতো ভাই। এইটাই দুঃখ যে তিনি খান চৌধুরীর পরিবারের সদস্য, কিন্তু তার যাওয়াতে আমার মনে হয় না আমাদের কোনো সাংগঠনিক ক্ষতি হয়েছে। কারণ এটা গুজব শোনা যাচ্ছিল বলেই আমরা এর আগের থেকে আমরাও প্রস্তুত হচ্ছিলাম। আমরা ওখানে প্রার্থী করছি ঈশা খান চৌধুরীকে। वेल उनका डिसीजन बहुत ही दुर्भाग्यजनक है, और टीएमसी आज भी मालदा में हमको, कांग्रेस दल को दुर्बल करने की कोशिश कर रहा है। आज टीएमसी ये करके बीजेपी को ही मदद कर रहा है। इसके बावजूद भी मालदा में हमारा संगठन शक्तिशाली है। মৌসম যে দলবদল করতে পারেন তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি দলের রণকৌশল নির্ধারক বৈঠকে মালদা উত্তরের সাংসদ মৌসম নূরের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। 2014 লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন প্রয়াত কংগ্রেস বিধায়ক রুবি নূরের মেয়ে ও আবু গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। গত লোকসভা নির্বাচনে 60,000-এরও বেশি ভোটে জয়ী হন মৌসম। কংগ্রেসের গড় মালদায় ভাঙন ধরাতে তৃণমূল অনেকদিন ধরেই তৎপর। বারবার বিধানসভা নির্বাচনের প্রচার মালদা থেকে শুরু করলেও মালদা বরাবরই খালি হাতে ফিরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার যেন মালদা মুখ ফিরিয়ে না নেয়। তারপরেও 2016-র বিধানসভা নির্বাচনে মালদা থেকে তৃণমূলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। 2014 লোকসভা নির্বাচনেও কংগ্রেসের মৌসম বেনজির নূরের বিরুদ্ধে সৌমিত্র রায়কে প্রার্থী করে তৃণমূল, কিন্তু কংগ্রেস প্রার্থী জয়ী হন। তৃতীয় স্থান পান তৃণমূল প্রার্থী। 2014 লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে মোয়াজ্জেম হোসেনকে প্রার্থী করে তৃণমূল। এক্ষেত্রেও কংগ্রেস প্রার্থী জয়ী হন। চতুর্থ স্থানে জায়গা হয় তৃণমূল প্রার্থীর। কিন্তু এরপর একে একে মালদায় কংগ্রেস বিধায়কদের ভাঙাতে শুরু করে তৃণমূল। এ ব্যাপারে কিছুদিন আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন মালদায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। কেউ থাকবে না মুর্শিদাবাদের মতো প্রথম সারির জনপ্রতিনিধি, সেটা প্রথম সারির জনপ্রতিনিধিটার ব্যাখ্যা আমি দেব না। তারাও মমতাদির সঙ্গে
আসতে চান, তৃণমূলের এই উন্নয়নের নৌকায় উঠতে চান, তারা আমার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি বিজেপিকে ঠেকাতে ফের তৃণমূলের সঙ্গে জোট বাঁধার পক্ষে সওয়াল করেন মৌসম। বিজেপিকে আটকানোর জন্য অবশ্যই আমি মনে করি যে একটা মহাজোট হওয়া খুবই দরকার। অবশ্যই জোট তো লাভবান হবে, জোট মানেই তো দুই দল যাতে ভালো জায়গায় আসতে পারে, দুই দলই যাতে মজবুত হতে পারে, এটা দুই দলেরই লাভ। মালদা বরাবর কংগ্রেসের গড় বলে পরিচিত। সৌজন্যে এবিএ গনি খান চৌধুরী। 1980 সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন গনি খান চৌধুরী। এরপর 7 বার সাংসদ হন গনি খান। 1982 থেকে 1989 ইন্দিরা ও রাজীব মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন গনি খান চৌধুরী। তার আমলে মালদা কংগ্রেসের দুর্ভেদ্য গড়ে পরিণত হয়। গনি খানের মৃত্যুর পরেও তার নামেই মূলত ভোট হতো মালদায়। সিপিএম কিংবা তৃণমূল কোনোদিনই দাঁত ফোটাতে পারেনি গনি খানের খাস তালুকে। কিন্তু এবার সেই পরিবারের সদস্য কংগ্রেস সাংসদ মৌসম নূর তৃণমূলে যোগ দিলেন। সাম্প্রতিককালে মৌসম বারবার কংগ্রেস তৃণমূলের জোট বাঁধার পক্ষে সওয়াল করলেও লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হওয়ার কার্যত কোনো সম্ভাবনাই আর নেই। দুদলই একলা চলার পক্ষে। পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, এমনটা হলে মালদায় সংখ্যালঘু ভোট কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মৌসম কংগ্রেসের হয়ে দাঁড়ালে নিজের আসন হারাতে পারেন। উল্টো দিকে ভোটের মেরুকরণের জেরে লাভবান হতে পারে বিজেপি। সম্ভবত এই আশঙ্কার কথা আঁচ করেই তৃণমূলে যোগ দেন গনি খানের ভাগ্নি। এই স্টেটে যাতে বিজেপি কোনো জায়গা না করতে পারে, সেটার জন্য আমি ওনাকে জয়েন করেছি। আমি তো যেটা আগেও বললাম, চেয়েছিলাম যাতে জোট হয়ে যাক। কষ্ট হলেও মানে দেখছিলাম যে সংগঠন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু তাও কংগ্রেসের পাশে ছিলাম। কিন্তু এখন যে একটা স্ট্যান্ড নেবার দরকার ছিল আমাদের প্রদেশের, তারা সেই স্ট্যান্ডটা নিতে চাননি। সম্প্রতি বিজেপিকে হারানোর লক্ষ্যে মমতার ডাকা ব্রিগেডে প্রতিনিধি পাঠিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। সেই মঞ্চেই মহাজোটের সাফল্য চেয়ে সোনিয়া গান্ধীর বার্তা পাঠ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে। চিঠি দিয়ে মমতার সভায় সমর্থন জানান খোদ রাহুল গান্ধী। এবার সেই কংগ্রেসেই ভাঙন ধরালো তৃণমূল। মৌসুমের পর এবার জল্পনা চলছে গনি খানের ভাই তথা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে নিয়ে। তিনি কি করবেন, এটাই লাখ টাকার প্রশ্ন। আশাবুল হোসেন, সুমন ঘরাই ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শুভঙ্কর সরকারকে দিয়ে শুরু করব। শুভঙ্কর বাবু, জল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জল্পনাই সত্যি। মৌসম বেনজির নূরকে কংগ্রেস ধরে রাখতে পারলো না। এরপর যে নামটা অবধারিতভাবে আসতে পারে সেটা হচ্ছে আবু হাসেম খান চৌধুরী, ডালুবাবু। এর আগে আমরা এবিপি আনন্দই দেখিয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন ডালুবাবু। আমি বলছি অবধারিত ভাঙন। আচ্ছা, আপনারা এটা নিয়ে এত চিন্তিত, আমি তো কংগ্রেস কর্মী হিসেবে আমার চিন্তা নেই। তার কারণ কেন চিন্তা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, আলাদা একটা দল তৈরি করেছেন, আমরা সেই দলের বিরুদ্ধে লড়াই করছি। আমরা বিরোধী রাজনৈতিক দল হয়েছে, পড়তাম যে একে একে নিভিছে দেউটি, এ তো সেই রকম ভাব সম্প্রসারণ কোন সময় ভাবধারায় পরিণত হয় না, ভাব সম্প্রসারণ করতে হয়, ভাব সম্প্রসারণ করতে হয়। তাকে আমরা সবটাতে একটা জিনিস ভাবি যে কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল থেকে এটা গঙ্গা জলের মতো, আপনি তুলে নিন, কোনো রকম অসুবিধা নেই, আবার ওই জায়গায় মানুষ তার মতো করে তৈরি করবে। আপনি দেখুন নির্বাচনে কি হয়। মৌসম দেবী তিনি গেছেন। আপনাকে আজ একটা কথা বলি, অতি কম বয়সে যারা এমএলএ এমপি হয়ে যায় তাদের কাছে এমএলএ এমপি হওয়ার বাসনাটা মনে হয় যে কি হবে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আপনাকে বলছি রাজনৈতিকভাবে যে মোকাবেলা, সেই মোকাবিলাটা কংগ্রেস করতে পারে। আপনি একটা বাক্য বললেন যে আপনি নির্বাচনটা দেখুন, একদিকে গনি খান চৌধুরীর পরিবারের সদস্য, তিনি ভোটে দাঁড়াবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত, ওনার ভাই তো গনি খান চৌধুরীর পরিবার ছিলেন, তার সঙ্গে তৃণমূলের সমর্থন, তারপরেও বলছেন যে দেখার কিছু থাকবে। আচ্ছা, কি দেখার থাকবে? আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর কি কংগ্রেস উঠে গেছে? মৌসম বেনজির নূর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পপুলার নেত্রী? অতএব আমরা এটাকে নিয়ে আমি এর উত্তর, প্রশ্নটা শুধু সুমন বাবুর দিকে বাইপাস করে দিলাম। না, এই মমতা ব্যানার্জির কথা উত্থাপন দিলেন না, ওই জন্যই তো 82 নম্বর ওয়ার্ডে 524 কংগ্রেস, এই 82 নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফল প্রকাশিত হলো। এখন মালদায় কংগ্রেসের সব থেকে বড় নেতাকে, কার নামে মালদায় কংগ্রেসের ভোট হয়? গনি খান চৌধুরী। তাই গনি খান চৌধুরী একসময় হুঙ্কার দিয়েছিলেন যে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। তা সেই সিপিএম এর হাত ধরেছিল 2016 সালে কংগ্রেস। এখনো নাকি কিন্তু দলটা তখন ছাড়েননি, দলটা ছাড়লেন খান চৌধুরী আর মৌসুম বেনজির তারা তো সিপিএম এর হয়ে তো লড়াই করেছে, সিপিএম এর সঙ্গে থেকেই তো লড়াই করেছে। এত উত্তেজনার কি? না না, আমি উত্তেজনা আমার কিছু নেই। আরে আপনি তো বলতে চিন্তাই কিছু নেই, তাহলে আমি স্টুডিওতে এসে বসতাম। যদি চিন্তা না থাকে এত উত্তেজনা কেন? আমার উত্তেজনা নেই, উত্তেজনা আমার উত্তেজনা নেই। তার কারণ শান্তভাবে বলছি, আপনি না উত্তেজনা আমি বুঝতে পেরেছি, না ছড়ালেই না না আমি বেশি না ছড়ানোই ভালো। সেই হচ্ছে মানে দেখুন কংগ্রেস বা সিপিএম লড়াইটা কোথায় বিজেপির সঙ্গে হচ্ছে?
মালদায় দেখলাম সিপিএম এর জমিতে বিজেপি মিটিং করলো, আর জয়নগরের যে মিউনিসিপ্যালিটি তার রাজনীতির মাঠে জয়নগরে মিটিং করলো। ফলে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাকে বাস্তবায়িত করছেন কে? 2014 লোকসভা নির্বাচনের মানে প্রচারের সময় থেকে ধরলে ধারাবাহিকভাবে বিজেপির বিরোধিতা করার ক্ষেত্রে 5 বছর একটা দল করে ঠিক ভোটের মুখে দল করতেই পারেন। আমি ধারাবাহিক অবনতিটার কথা বলছি। আজকে তো কংগ্রেসের যে বক্তব্য, কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইটা কার বিরুদ্ধে? আমি একটা সময় কথা জিজ্ঞেস করছি, লড়াই তো তৃণমূল কংগ্রেসের কথা জিজ্ঞেস করছি। বিজেপিকে তারা সাহায্য করছেন উল্টে। এমপি যখন চলে গেছিলেন তখন কেন নীতির প্রশ্ন শুনেছেন? আচ্ছা, আমি একটা বাঁকুড়ার একটি এমপি যখন চলে গেল বিজেপিতে, তখন কেন পার্থবাবু নীতি আরে এটার উত্তর দিন না। বাঁকুড়ার এমপি যখন চলে গেল, বিজেপি অফিসে গিয়ে জয়েন করলেন, তখন পার্থবাবুর কাছে, অভিষেক বাবুর কাছে কেন এত নীতি আদর্শের প্রশ্ন এসেছিল? আজকে নীতি আদর্শের প্রশ্ন মনে হচ্ছে না। ভারে ভারে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। এই তো আমি চিন্তিত না। আরে আমার চিন্তা লড়াই করবেন, আপনি তো দল করেন না, না আমার কথা আবার সেই ব্যক্তিগত আমি এটা নিয়ে আপনি যদি আপনি কি ধারে ভারে মনে করেন যে সমিত দুজনকেই থামালাম, মৌসুম বেনজিন্ন দুজনে এক? আমি একদম প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, বিজেপি কিন্তু পাখির চোখ করেছিল মালদার দুটো আসন, উত্তর এবং দক্ষিণ। কোথাও একটা এই হিসেব ছিল, অবধারিতভাবে ছিল, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভোটার এবং গনি খান পরিবারের প্রতি যে লয়াল ভোটার, সেটার একটা ভোট কাটাকাটি হবে, মুসলিম ভোটের একটা বিভাজন হবে, এবং বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটটা যদি তাদের পালে তুলতে পারে, তাহলে অবধারিত এই মালদার দুটো সিট বিজেপির কাছে আসবে, এরকম একটা হিসেব ছিল। সেটা এখনো আছে। তার কারণ হচ্ছে যে ভোটাররা তো দেখতে পাচ্ছে, শুভঙ্কর একটু আগে যেটা বললেন যে মমতা ব্যানার্জি তো কংগ্রেস থেকেই এসছেন, আর যেটা বললেন যারা অল্প বয়সে এমএলএ এমপি হয়ে যান তাদের এই এমএলএ এমপিরই স্বপ্ন থাকে। তো আজকে যে সিদ্ধান্তটা নিয়েছেন, তিনি ওই ক্যালকুলেশন নিয়েছেন, ইনি একদম নিশ্চিত ছিলেন যে উনি যদি কংগ্রেসের প্রার্থী হন এবার, তাহলে উনি হারবেন। সে যাতে সেই হারাটাকে কিছুটা রোখা যায়, বিজেপি সেখানে এতটাই শক্তিশালী হয়েছে, সেই থেকে আত্মরক্ষার জন্য আজকে কংগ্রেসে এসছেন। এবার হচ্ছে ভোট তো দেবে সাধারণ মানুষ, ভোট কোনো দলের কিন্তু হয় না যে মমতা ব্যানার্জিকে ভোট দেবো বা কাউকে দেবো না, ভোট দেবে কেন্দ্রে একটা স্টেবল গভর্নমেন্ট করার জন্য। আজকে এই রাজ্যে কংগ্রেসের ভোট বলুন বা তৃণমূল কংগ্রেসের ভোট বলুন, ভোটাররা যখন দেখতে পাচ্ছে যে স্টুডিওতে দুজন নাটক করছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দুটো দলই সমান, তো তাদের যে ভোট সেটা তো বিজেপির পক্ষে যাবে। কারণ মৌসুমকে গতবার যারা কংগ্রেসের এমপি হিসেবে ভোট দিয়েছিল, ভোটের আগে হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো স্ট্রং কারণ ছাড়া সে যখন তৃণমূল কংগ্রেসে যাচ্ছে তো বিশ্বাসঘাতকতা করছে। তাহলে কংগ্রেসের ভোটাররা কেন এখানে দেবে? প্রণয়দার সঙ্গে কথা বলে কি বিজেপিতে গেল? আরে এরকম অনেকে, অমিত শাহ আপনার সাথে কথা বলে না, আপনার সাথে অমিত শাহ কথা বলে না, আপনি অমিত শাহ অনেক কথা বলে দেন। আচ্ছা বেশ, ওই 17 সালের বন্যা, ওটা কোনো কারণ? ওটা কোনো কারণ? প্লিজ দুজনকেই থামালাম, মাঠের কথা হিটলারের রাজত্ব মাঠ পাওয়া যায় না, দুজনকেই হিটলারের রাজত্ব চলছে এখানে। প্লিজ বিশদবাবু, আমার প্রশ্নটা খুব পরিষ্কার, যেটা স্টুডিওতে দেখছি সেটা কোন পর্যায়ে রাজনীতির ময়দানে হবে? মানে এখানে বিজেপি বিরোধী জোটের কথা সর্বভারতীয় ক্ষেত্রে বলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক এই রাজ্যে, এই বাংলার মাটিতে কতটা তিক্ত হবে এরপর? দেখুন, একটা আমি মৌসুমের জয়েনিং নিয়ে আমি অবজারভেশন আছে, সেটা হলো জয়েনিংটা কোথায় করলো? নবান্নে করলো। নবান্ন কি প্রশাসন? আমরা সাধারণত প্রশাসন এবং রাজনীতির মধ্যে একটা পার্থক্য টানি, এবং কোনো দলীয় অফিসেই সাধারণত জয়েনিংটা হয়, কারণ প্রশাসনিক জায়গায় রাজনীতিকরণের জায়গা থাকে না। তাহলে কি আমরা লজ্জা ঘৃণা সব হারিয়ে ফেললাম? চক্ষু লজ্জাটাও হারিয়ে ফেললাম যে রাজনীতি মানে প্রশাসনিক আঙ্গিনায় একটা মানে দল বদল হচ্ছে, সেই ছবিটা কালকে সকালে যখন সংবাদপত্রে প্রকাশ পাবে, সেটা কি খুব গৌরবের হবে? আমি কি অন্যকে তখন বলতে পারবো? আমার রাজনীতির জায়গা থেকে অন্যকে তখন সমালোচনা করতে পারবো, বিজেপির বিরুদ্ধে আঙুল তুলতে পারবো যে প্রশাসনের হেডকোয়ার্টারে একটা দল বদলের ছবি মানে সারা ভারতবর্ষের লোক দেখলো। যেটা আমার বলা সেটা হলো মৌসুম খুব অঙ্ক কষেই গেছে। সেটা হলো মানে পঞ্চায়েত পুরসভা যে নির্বাচনগুলো সম্প্রতি হয়ে গেছে, ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন তাহলে মানে বহু বছরের মানে সংখ্যালঘু ভোটাররা তারা কিন্তু মনে করছে যে তৃণমূল কংগ্রেসই হলো বিকল্প এবং তারাই বিজেপিকে আটকাতে পারে।
ফলে পঞ্চায়েত নির্বাচনের যদি ফলাফল বিশ্লেষণ করেন তাহলে মানে 3 দশক 4 দশক ধরে যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তারা তৃণমূল শিবিরে ভিড়ে গেছে। মৌসুম বেনজির নূর তিনি বেসিক্যালি একটা প্রফেশনাল পলিটিশিয়ান, তিনি দেখেছেন জয়টা কোথায় হবে, আমার জয়টা তৃণমূলে গেলে নিশ্চিত হবে। আপনি কি এই থিওরি মানছেন যে এই যেটা আমি একটু আগে প্রণয়দাকে বলছিলাম যে একদিকে যারা এখনো গণিখাল পরিবারের লয়ালিস্ট, কংগ্রেস লয়ালিস্ট, তাদের ভোটটা এবং তৃণমূল কংগ্রেসের যেটা আপনি বলছেন ক্রমশ জনসমর্থন বাড়ছে, সেই ভোটটা কাটাকাটি হয়ে যাবে, মধ্যিখান থেকে যদিও ওই কেন্দ্রের সংখ্যালঘু কিন্তু হিন্দু ভোট বিজেপির কাছে আসবে, সেখানে একটা জায়গা তৈরি হচ্ছে। আমি আপনাকে বলছি যদি চতুর্মুখী লড়াই হতো তাহলে মাইনরিটি ভোটটা স্প্লিট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেই মুহূর্তে তৃণমূলে জয়েন করলেন উনি, তার মানে কিন্তু তৃণমূলের মানে সংখ্যালঘু ভোটাররা সারা রাজ্য জুড়ে যদি আপনি ভোটের ফলাফল বিশ্লেষণ করেন, তাই সংখ্যালঘুরা প্রায় এন ব্লক তৃণমূলকে ভোট দিচ্ছে বিজেপিকে আটকানোর জন্য। আপনি বলছেন মৌসুমের জয়ের জন্য এই দলবদলটা অবধারিত ছিল, একদম মানে একদম রিয়ালিটি। তাহলে পরের প্রশ্ন আসে যেটা শুভঙ্কর বাবুকে করেছিলাম যে ডালু বাবু, সেটা অবধারিত। আমি আপনাকে বলছি ডালু বাবু হয়তো ওয়েট করছে মানে সেই সম্ভাবনা, কারণ আপনার মনে থাকতে পারে আমরা এই স্টুডিওতেই দেখিয়ে মানে আপনার ক্যামেরায় ধরা পড়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তিনি কিভাবে মানে আলোচনায় গিয়েছিলেন এবং পরে এসে অন্য একটা সাফাই দিয়েছিলেন, ফলে মৌসুমকে পাঠিয়ে লালুবাবু হয়তো ওয়েট করছেন। কারণটা হলো যে দক্ষিণ মালদাতে মাইনরিটি মানে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা আরো বেশি, উত্তর মালদাতে তাও গাজল, হবিবপুর, এই ওল্ড মালদা, এই তিনটেতে মানে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ আপনার হিন্দু ভোটাররা আছে, কিন্তু মানে দক্ষিণ মালদাতে প্রায় 57% মুসলিম ভোটার আছে, আর উত্তর মালদাতে সেখানে 52% মুসলিম ভোটার আছে, ফলে মাইনরিটি ভোটের কনসলিডেশনটা বিজেপির ক্ষেত্রে অনেক কঠিন হলো। কিন্তু বিজেপি কিন্তু আমি আপনাকে বলছি যে সংখ্যাগরিষ্ঠের মেরুকরণ হবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? আমি দ্রুত একবার সোমেন মিত্র, প্রদেশ কংগ্রেস সভাপতি, তার প্রতিক্রিয়া পড়ে দেব। সোমেনবাবু বলছেন মৌসুম চলে যাওয়ায় মানসিকভাবে দুঃখ পেয়েছি, তবে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, যে ঘরানায় মৌসুম বড় হয়েছে তা একেবারেই কংগ্রেসই, বরকতদার মালদায় কংগ্রেস ছেড়ে কেউ তৃণমূলে যাবে না, এটাই বিশ্বাস। বিজন দুটো পরস্পর বিরোধী মন্তব্য করলেন, দুঃখও পেলেন আবার কোনো ক্ষতি হবে না বললেন। আসলে উনি তো দুটোর মধ্যে কি যোগাযোগ আছে? কি যোগাযোগ আছে বলি। প্রথম কথা হলো দুঃখটা পেল কেন? মৌসুম বেনজিরের মতো একজন সাংসদ চলে গেছেন বলে দুঃখ পেলেন। আচ্ছা, দলে রাখার অধিকার নেই, দুঃখ পাওয়ার অধিকার নেই? সেটা হচ্ছে দুঃখটা পেয়েছে একটা জায়গায়, সেটা ক্লিয়ার দুঃখ, সেটা হচ্ছে এইরকম সাংসদ ওখান থেকে চলে গেলে উনি ভরসা রাখলেন কিন্তু আগের যিনি রেলমন্ত্রী বরকত চৌধুরীর উপর, বরকত গনি খান চৌধুরী, তার উপর ভরসা রাখলেন যে এই ভরসায় কংগ্রেসে ভোট দেবে, এমপির উপর ভরসা নেই। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে সারা দেশ যখন চলছে যে কে কি খাবে, কে কি করবে, সেটা একটা দেশের সরকার যখন ঠিক করে দিচ্ছে, তখন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করছেন সংখ্যালঘুরা। এটা নির্দেশ করছে যে মৌসুম বেনজির নূর শুধুমাত্র এই রাজ্যের সংখ্যালঘু সাংসদ হিসাবে নয়, সারা দেশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংখ্যালঘুকেই চিন্তায় আছে যে এই সরকার, বিজেপি সরকার এই ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, সংখ্যালঘুরা তো খুব চিন্তায় থাকবেই, কারণ এই রাজ্যে সংখ্যালঘুদের যে সরকার চলছে, তারা যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে, সে বারাসত থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, এই সব ঘটনাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তারা একটু চিন্তিত হবেই। সুতরাং সবচেয়ে বড় কথা, নাগরিকত্ব বিল পাস হওয়ার পর অবৈধ বাংলাদেশিদের যখন বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যখন পশ্চিমবঙ্গটাকে আবার শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ হিসেবে তৈরি হবে, সুতরাং তখন তো সংখ্যালঘুরা চিন্তিত হবেনি। আপনাদের রাজনৈতিক লাভ না ক্ষতি? হ্যাঁ, এই সিদ্ধান্তে আমরা দেশকে বড় করে দেখি, সুতরাং এটা দেশের লাভ। এই যে সংখ্যালঘুদের এই ব্যাপারে সবচেয়ে বেশি লাভ হবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের, কারণ তা যারা পশ্চিমবঙ্গের ভারতীয় সংখ্যালঘু, তাদের ঘাড়ে এই অপবাদ, এই অপবাদ, আমাকে বলতে দেবেন, সুতরাং পশ্চিমবঙ্গের যারা ভারতীয় সংখ্যালঘু, যারা, তাদের পক্ষে এটা খুব আনন্দের সময় যে তাদের ঘাড়ে যে অপবাদ আসতে হয়
এই অবৈধ বাংলাদেশিদের জন্য তার থেকে মুক্ত করে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আমার একটাই জিনিস বলার, যে দলবদলের মৌসুম এ রাজ্যে বেশ কিছু বছর ধরে চলছে, আমি দেখতে পাচ্ছি। এবং যদি বলেন লাভ এক্ষেত্রে কংগ্রেসের না বিজেপির না তৃণমূলের, আমি এর চেয়েও বড় জায়গায় যেতে চাই, যে ক্ষতি হচ্ছে যে আমাদের যে রাজনীতির ভাষ্য আমরা তৈরি করতে চাচ্ছিলাম আমাদের রাজ্যে, সেখানে শাসকের 6 ইঞ্চি উঁচু ডান্ডাটা না ধরলে বা পতাকা না ধরলে পরে উন্নয়নে শরিক হওয়া যাচ্ছে না। সেটা আজকে আমি দেখলাম মৌসুম বেনজির নুরও নবান্নের দৌড়গড়া দাঁড়িয়ে বললেন। আমি শুধু একটা কথা স্মরণ করতে চাইছি এবং করাতে চাইছি, পার্থ চট্টোপাধ্যায় দলের মৌসুম দুটো কারণ দেখিয়েছেন। একটা হচ্ছে যে বন্যার সময় যথেষ্ট ত্রাণ এবং সাহায্য সরকার থেকে পেয়েছেন। নিশ্চয়ই হতেই পারে, আমি বলছি যে সরকারের দায়িত্ব ত্রাণ করা, পুনর্বাসন করা, কোনো অসুবিধা নেই। সরকারের দায়িত্ব যে সেকুলার পলিটিক্স প্রমোট করা, তার জন্য তো দলবদলের প্রয়োজন হয় না। ভালো, একটা সরকার নির্বাচিত হয় 5টা বছরের জন্য ঠিক এই কাজগুলো করার জন্য। এবং পাশাপাশি আরেকটা উদাহরণ দিয়েছেন রাজস্থান, যে হ্যাঁ আমি তো আবারও বলছি যে রাজস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় অবস্থা। হ্যাঁ, এবং আমি বলছি যে সেই অবস্থা কংগ্রেসও নিজ অবস্থান নিয়েছিল। আমি বলবো যে মনের কি বলবো, যে ভাব প্রকাশ করার মাধ্যম ভাষা, কিন্তু আমি এদের ভাষা দেখে আমি যে বুঝতে পারছি মন এবং ভাষা অন্য কথা বলছে। আমি পার্থবাবুর কথাটা একটা ইন্টারেস্টিং কথা ছিল, বহুদিন আগে আমরা আলোচনা করতাম তৃণমূল কয় প্রকার। একটা জনই বলেছিলেন আদি তৃণমূল, একটা বলেছিলেন যে নব্য তৃণমূল, আর একটা বলেছিলেন তৎকাল তৃণমূল। আমি তৎকাল তৃণমূলের মডেলটাকে উনি খুব ক্ষতিকারক মডেল হিসেবে চিহ্নিত করেছিলেন। আজ দেখলাম পতাকা বদলের পর মুহূর্তেই মালদা কনস্টিটিউয়েন্সি থেকে কে দাঁড়াবেন সেটাও সেখানে ঠিক হয়ে যাচ্ছে। আমি বলছি যে দলটা চলছে, আমি বলছি যে দলের আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নটা, এবং মানুষ এই দল এমনিতে জনপ্রিয় অন্য অনেক দলের চাইতে, কিন্তু আমি বলছি যে এই জনপ্রিয়তার ভিত্তিটা আস্তে আস্তে নড়ছে। কারণ মালদাতে কংগ্রেসের ভয়, মালদায় তৃণমূলের ভয়, কংগ্রেস ভাঙাতে বলে আমি পারতাম না। মালদায় তৃণমূলের ভয় যে কংগ্রেস না ভাঙলে পেতাম না, ইন্ডিপেন্ডেন্টলি লড়তে পারছেন না, এই কারণের জন্য তৃণমূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো আমি বললাম এই কারণেই তৃণমূলের ভিত্তি কমছে, এখান থেকে বোঝা যাচ্ছে তৃণমূলকে ভাঙাতে হচ্ছে। আমি দ্রুত একবার হ্যাশট্যাগ সঙ্গে সুমন নিয়ে এই বিষয়টা নিয়ে যারা মন্তব্য করলেন, দ্রুত একটা মন্তব্য করে নেন। অমরেশ দাস শ্লেষ আছে তার মন্তব্যে, এমন ঐক্যবদ্ধ ব্রিগেডের পর এমন করে মৌসুম বদল হয়ে যাবে কংগ্রেস ভাবতে পেরেছিল? বিভাসশীল লিখছেন, আবার একবার প্রমাণ হলো সবার ওপরে মমতা ম্যাজিক, তাহার উপরে নাই। নীলাঞ্জন রায়চৌধুরী লিখছেন, এমনভাবে দল ভাঙানোর খেলায় মাতলে সর্বভারতীয় স্তরে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা আদৌ থাকবে কি? সায়ন কর্মকার লিখছেন, এর পরেও এরা ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধিতা করবে। মল্লিকার্জুন খাড়গেরা কি বলবেন এরপর? জীবন কৃষ্ণ হালদার লিখছেন, নবান্নটা যে তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে সেটা আরেকবার প্রমাণ হলো। অভ্রদে লিখছেন, মহসম বুঝেছেন রাজ্যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। আমি দ্রুত এবার দেখাবো যেখান থেকে শুরু করেছিলাম, রাজনীতির মাঠ নিয়ে টানাটানি। কেন বলছি এ কথা দেখলেই বুঝতে পারবেন। রাজনীতির ময়দানে গোল পেতে নামতে হবে মাঠে, কিন্তু বঙ্গ রাজনীতিতে সেই মাঠ নিয়ে বারবার জটিলতার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। মালদায় অমিত শাহর হেলিকপ্টার নামার জায়গা নিয়ে জল ঘোলা হয়েছিল বিস্তর। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভাস্থল ঘিরে নতুন জটিলতা। এই রেল স্টেশন লাগোয়া ঠিক এই জায়গায় আগামীকাল সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কাঁথি রেল স্টেশন লাগোয়া মাঠের বিস্তৃতি প্রায় 40 বিঘা। এর মধ্যে 1 বিঘা জমিতে অমিত শাহর সভামঞ্চ তৈরির জন্য ছাড়পত্র দিয়েছেন জমির মালিক বিজেপি সমর্থক, কিন্তু সূত্রের দাবি বাকি জমির মালিকরা বিজেপিকে সভার জায়গা দিতে রাজি নন। দলীয় সমর্থকের 1 বিঘা জমিতে মঞ্চ বেঁধেছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভার প্রচারও চলছে জোরদার। কিন্তু বাকি জমির মালিকরা সবার জন্য জায়গা দিতে আপত্তি জানিয়ে অভিযোগ জানিয়েছেন কাঁথি থানায়। এখানে কোনো সভা টভা কোনো কিছু করতে দিব না, কোনো কিছু জানানো হয়নি। হঠাৎ করে দেখছি আমাদের পাশাপাশি লোক খবর দিচ্ছে যে এখানে ব্যারিকেড করে সভা টভা হচ্ছে। আমরা সবাইকে খবর দিচ্ছি, যাদের যত জায়গা আছে সবাই আসছে, সবাই আমরা সব এক্ষুনি আমরা থানা পুলিশ সব থানায় যাবো, সব কিছুই করবো আমরা, কোনো এখানে আমরা সভা করতে দিব না। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে জমি মালিকরা অমিত শাহর সভার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
আমরা পারমিশন, ল্যান্ড পারমিশন, এনওসি নিয়েছি। পাশাপাশি কিছু লোককে নিয়ে যদি ঝামেলা করে, এটা তো তৃণমূলের পুরো ট্রেন্ড হয়ে গেছে, এটাকে নিয়ে আমরা ভাবছি না। সভা আমরা আগামী দিনে করছি। টিএমসি চক্রান্ত, কিছু লোককে ধরে এনে বলছে এগুলো তৈরি করা। বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, মানুষ বিজেপিকে চায় না। এই অপদার্থ দল তারা তো আর নিজের বস যে দিল্লিতে যারা রয়েছে তাদেরকে বলতে পারবে না যে আমরা লোক জোগাড় করতে পারবো না। পশ্চিমবঙ্গে পুরোপুরি গণতন্ত্র আছে এবং সবাই এসে স্বাগত। বাহানা করছেন যাদের চাকরিটা, এখানকার যে যারা রয়েছেন বিজেপি, তাদের চাকরিটা যদি দিল্লি না খেয়ে নেয়। সভা করবেন কি করবেন না, অনুমতি পাবেন কি পাবেন, এটা প্রশাসনের ব্যাপার। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে বিশ্বাস করে না। আর কাঁথিতে আমরা সকল রাজনৈতিক দলকে মিটিং মিছিল করার বা স্বাধীনতা সবসময় রয়েছে, কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয় না। আর অমিত শাহ এমন কোনো বড় মাপের নেতা নন বা রাষ্ট্রনায়ক নয় যে তার জন্য এসব আটকাতে হবে করতে হবে। অধিকারীগড়ে প্রথমবার সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার আগে সবার জমি জটিলতা ঘিরে সরগরম রাজনীতি। বঙ্গ বিজেপির চ্যালেঞ্জ, সভা হবেই। আমাদের চলছে, আমাদের সকালবেলা করেছে ওরা, বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং হয়েছে। আজকে মানুষ চাইছে আমাদেরকে সভা করতে, সেই জন্যই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন। মানুষ যেভাবে চাইছেন, মানুষরা অপেক্ষা করছে এবং আজকে সেই সভা হবে। অন্যান্য বিরোধী দলগুলিরও বক্তব্য, সভা করাটা রাজনৈতিক দলের অধিকার, কিন্তু যখন যেই কুর্সিতে থাকুক তারা সেই অধিকার খর্ব করার চেষ্টা করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকেই সভা করার সুযোগ দেওয়া উচিত এবং এর জন্য কাউকে আটকানো উচিত নয়। আমরা মনে করি যে লড়াইটা হচ্ছে নীতির লড়াই, লড়াইটা ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়। মোদির বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে লড়তে হলে নীতির বিরুদ্ধেই লড়তে হবে, তাদেরকে বাধা দিয়ে কোনো লাভ নেই। মালদার সভায় হেলিপ্যাডের জমি নিয়ে বিতর্কের পর রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে জবাব দিয়েছিলেন অমিত শাহ। पूरे प्रशासन का राजनीतिकरण कर दिया गया। आप परमिशन नहीं दोगे तो हम हेलीकॉप्टर में से भाषण करेंगे ममता दी, मगर आपके खिलाफ लड़ेंगे। সোমবার বিকেল ৩টের সময় কাঁথি রেল স্টেশন লাগোয়া মাঠ পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। সভা মঞ্চের সামনে বসে বিজেপি নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে, কিন্তু সমাধান সূত্র মেলেনি। সব মিলিয়ে সভার ২৪ ঘন্টারও কম বাকি থাকলেও বিজেপির সর্বভারতীয় সভাপতির সভা ঘিরে এখন অভূতপূর্ব জটিলতা। ঋত্বিক প্রধান ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। শোনবাবু, বিজেপির অভিযোগটা পরিষ্কার যে এই বেসরকারি আপত্তিগুলোর পেছনেও কোথাও শাসক দল আছে। না, কথায় বলে না যে নাচতে না জানলে উঠোনের দোষ, মানে এখানে বিজেপির ক্ষেত্রে হচ্ছে সভা করতে না পারলে মাঠের দোষ। আমার কথা হচ্ছে যে ধরুন 40 বিঘার মধ্যে 1 বিঘার মধ্যে আমি এটা কথা দাঁড়াবেন না, না ঠিক আছে, আমি বলছি সেটা 40টা আমি বলছি যে কিছুদিন আগে সিউড়িতে অমিত শাহর একটা সভা বাতিল হয়েছিল, অমিত শাহ সেখানে আসেননি। শোনা যায় বিজেপির একজন প্রভাবশালী নেতা সেখানে গিয়ে দেখেছেন যে মাছটা বাঁচা হয়েছে, সেখানে 5,000-এর বেশি লোক ধরবে না। ফলে সেই 5,000-এর মাঠে অমিত শাহকে এনে তিনি মানে যাতে হেয় প্রতিপন্ন না হয় সভাটা বাতিল হয়েছিল। আমার কথা অন্য যে দেখুন, ব্যক্তিগতভাবে যাদের জমি তাদের তো অধিকার আছে সেই জমিতে তারা চাষ করবে না বিজেপিকে সভা করতে দেবে, সেই অধিকারটা তাদের রয়েছে। তো যেমন ধরুন এই কিছুদিন আগে তরুণ ঘোষ বলে সিপিআইএমের একজন সদস্য, তিনি বিজেপিকে সভা করতে দিলেন তার জমিতে। হ্যাঁ, কংগ্রেস কদিন আগে কংগ্রেসের মিউনিসিপ্যালিটি দ্বারা অনুমতি দিল বিজেপিকে সভা করতে জয়নগরে। তাহলে সেই অধিকারটা যদি তাদের থেকে থাকে, টাকা দেয় না সেই সভাটা যদি হয়ে থাকে, যে মানুষগুলো সেখানে আছে তাদের আপত্তির অধিকার আছে। আমার কথা হচ্ছে, আচ্ছা, ধর্মতলাটা কি ব্যক্তিগত সম্পত্তি না সরকারের সম্পত্তি? আপনারা জানেন যে এই যে ধর্মতলাতে 21শে জুলাইয়ের সভা হয়, দীর্ঘদিন ধরে সেটা হয়ে আসছিল এবং এই সরকার আসার পরে সিপিএম প্রথমে অ্যাপ্লাই করেছিল, তাদেরকে দেয়নি। আমরা অ্যাপ্লাই করেছিলাম, দেয়নি। লাস্টে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের অর্ডারে অমিত শাহ মিটিং করতে হয়েছিল ধর্মতলাতে। আজকে একটি রাজনৈতিক রাজনৈতিক প্রক্রিয়া করবে, তাকে ব্যক্তিগত সম্পত্তিতে যেতে হবে কেন? আজকে রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়া করবে, সরকারিতে জমিতে করবে, সরকারি মাঠে করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে নির্লজ্জ। আবার কথা বলে বলতে হবে তো লোকে আজকে কেন বেসরকারি জায়গায় যেতে হচ্ছে? আজকে আমরা হিটলারকে দেখিনি, কিন্তু হিটলারের শাসন আমরা ইতিহাসে পড়েছি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে কিভাবে হিটলারি শাসন চলছে।
আজকে যে কথা বলে আমরা অক্টোবরে শুরু করেছিলাম যে গণতন্ত্র বাঁচাও যাত্রা, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে মিসগাইড করেছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার নামে সেই গণতন্ত্র যাত্রাকে বাতিল করলো। সভা করতে সুপ্রিম কোর্ট বলেছে, তাহলে সেই সবার অনুমতি কেন পাবে না? এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি বলেছেন তা নিয়েও বিজনের কাছে আসবো। রাজ্য সরকারের একটু সহযোগিতা করা উচিত। আচ্ছা, আপনার কাছে আসবো। কিন্তু প্রণববাবু একটা জিনিস বলুন, এই যে বক্তার তালিকা, সভার তারিখ, এটা তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে। কোথাও কি একটা পরিকল্পনার অভাব, সাংগঠনিক দুর্বলতাও কাজ করছে? রোজ আপনি দেখুন যে রোজ ভেন্যু চেঞ্জ হচ্ছে, রোজ বক্তার তালিকা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। দেখুন এখানকার যে প্রশাসন আর সরকার যেটা বলছিলেন, যেটা বিশ্বনাথ বলছিলেন, আজকে একজন এমপি সে তৃণমূল কংগ্রেসে যোগ দিল, কোথায়? নবান্নে গিয়ে। নবান্নটা তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস না। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পশ্চিমবঙ্গের শাসক দল, আমার প্রশ্ন এটা প্রশাসন সবার ক্ষেত্রে বক্তা এবং আজকে আপনি মনে করুন যে আমরা যেমন কুচবিহারে একটি হল বুকিং করা হয়ে গেছে, বুকিং পারমিশন পেয়ে গেছে। আজকে আমরা সেই পারমিশনের বেসিসে যখন প্রচার করছি বা প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে যদি বলা হয় যে পারমিশন ক্যান্সেল করা হলো, আপনারা এখানে সভা করতে পারবেন না, তো অটোমেটিক কোর্সে তো আমাদের অল্টারনেটিভ ভাবতে হবে। আজকে অমিত শাহ না থাকে তাহলে কোথা থেকে? আমি শুধু মনে করিয়ে দিই, রাজ্য সরকারের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন যে রথযাত্রা আমাদের আপত্তি আছে, কিন্তু সভা সমাবেশে কোনো আপত্তি নেই। হচ্ছে তো 2017 সালে 4338টা সবার পারমিশন, ওনারা বলছেন পারমিশন পাইনি, 12,000 মিটিং করার পারমিশন পাওয়া যাচ্ছে। আমার কথা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে গতকালই তো সুশীল মোদী, বিহারের উপমুখ্যমন্ত্রী, তিনি গতকাল হাওড়ায় সভা করে গেছেন, তার পারমিশন দেওয়া হয়েছে এবং তিনি এসে প্রশংসা করে গেছেন পশ্চিমবঙ্গ সরকারে যে বিহারের মানুষের পশ্চিমবঙ্গ সরকার করে না, এখানে চাকরি পান, কারণ বিহারের মানুষ। আমি দ্রুত একবার, শনিবার প্রধানমন্ত্রী আসছেন, ঠাকুরনগরের সভা, সেই সভার জায়গা নিয়েও বিতর্ক। দেখুন, ভোট মরশুমে বাংলায় নরেন্দ্র মোদীর প্রথম সভা শনিবার। তৃণমূলের ব্রিগেডের 2 সপ্তাহ পর এবং সিপিএমের ব্রিগেডের ঠিক একদিন আগে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে সেদিনই ঠাকুরবাড়ির পাশের এই মাঠে বসতে পারে নাম সংকীর্তনের আসর। ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে শনিবার কি মোদীর সভা ও নাম সংকীর্তনের সভায় ভিড়ের প্রতিযোগিতা দেখবে ঠাকুরনগর? ঠাকুরনগরে মোদীর সভার আয়োজক মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। মোদীর সভার জন্য তাদের প্রথম পছন্দ ছিল ঠাকুরবাড়ির কাছের এই মাঠ, কিন্তু দেখা যায় মতুয়া ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর আগে থেকেই নাম সংকীর্তনের জন্য এই মাঠ বুক করে রেখেছেন, আর এতেই ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির অন্দরের লড়াই ফের সামনে চলে এসেছে। প্রশাসনকে নিজের রাজনৈতিক ক্ষমতা বলে কাজে খাটিয়ে আজকে এটা করেছেন আমরা জানি, কারণ ওনার যদি সত্যিকারের এখানে কোনো প্রোগ্রাম করার কথা থাকতো বা ইচ্ছে থাকতো, তাহলে এটা উনি অনেক আগেই নোটিশ করতেন, আমরা তাহলে এভাবে প্রচারটা দিতাম না। এটা মানুষ সাধারণভাবে বুঝতেই পারছে যে ওনার উদ্দেশ্যটা কি। কোনো প্রোগ্রাম হবে না, এখানে পড়ে থাকবে মাঠ। আমার মনে হয় উনি যে কাজটা করেছেন, ওনার রাজনৈতিক ক্ষতিটা, পেরেকটা উনি নিজে পায়ে মেনে নিলেন। পাল্টা জবাব দিয়েছেন মতুয়া ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। মোদি আসবে সেটা তো আমরাও জানি না, আর এতদিন আগের থেকে একবার আমরা শুনছি আজ না কাল, কাল না পরশু, এটা মিডিয়ায় যেটা শোনাচ্ছে সেটাই আমরা জানি। আর এটা আমরা ওরা আসবে বলে সেটা না, আমরা আগের থেকেই এটা আমাকে সিদ্ধান্ত এবার হয়েছিল। আমরা রাস পূর্ণিমার সময় আমরা ওই সময় প্রতি বছরে করি, এবার আমরা দিদি এসেছিল করতে পারিনি, সেটা একবার আমরা করছি। ভক্তদের তাদের চাহিদা যে উৎসব করবে, সেই জন্য আমরা সেই উৎসবটা করছি। প্রথম পছন্দের মাঠ না পেয়ে বিজেপি বিকল্প মাঠে সভার আয়োজন করেছে, সেই জমিও এক মতুয়া ভক্তের। রবিবার এসপিজি মাঠ দেখে গেছে, 30 তারিখ তারা ফের আসবে। যে জমিতে হেলিপ্যাড তৈরি হবে সেখান থেকে এখনো নো অবজেকশন সার্টিফিকেট মেলেনি। এদিকে মোদীর সভা বনাম সংকীর্তনের আসন নিয়ে চড়ছে রাজনীতির পারদ। বিজেপির ওটা পলিটিক্স যে ঠাকুরবাড়ির ভোটটাকে নেবো, ওরা বুঝতে পারছে না নরেন্দ্র মোদী এলেও জিরো, নরেন্দ্র মোদী না এলেও জিরো, দুটো ভোটই জিরো হবে। স্বাভাবিক কোনো প্রভাবিত করার কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদী আসাটাই নরেন্দ্র মোদীর বৃথা কারণ হয়ে যাচ্ছে, বৃথা। ওখানে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা দেওয়া হবে, যেহেতু উনি উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দিয়েছেন, সেই জন্য ঠাকুরনগরকে বাছা হয়েছে। মতুয়া সমাজের তরফ থেকে মূলত সম্মাননা দেওয়া হবে সব জায়গায়। যেমন আমরা যেই ঘোষণা করলাম প্রধানমন্ত্রী আসছেন ঠাকুরনগরে যাবেন, সঙ্গে সঙ্গে ঠাকুরনগর 10 দিনের জন্য ওই মাঠ বুক করা হয়ে গেল। কেউ বা কারা করেছে, তার মধ্যে ওখানকার এমপি যুক্ত আছে, যাতে উনি মাঠই না পাই আমরা। এত ভয় কেন?
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বনগাঁ বসিরহাটের মতো লোকসভা কেন্দ্রে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা নেন মতুয়া ভোটাররা। তাই মতুয়া ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে সব রাজনৈতিক দলই তৎপর। 2014 সালের লোকসভা ভোটের আগে রাজ্যে সভা করতে এসে মতুয়াদের নাগরিকত্ব না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। এবারও সেই মতুয়াদের মাটি থেকেই কার্যত প্রচার শুরু করছেন তিনি। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবার কোন দিকে গড়ায় সেটাই দেখার। সমীরণ পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতির মাঠে এই মাঠ নিয়ে যে টানাটানি, আমি দ্রুত একবার তা নিয়ে কয়েকজন দর্শকের মন্তব্য নিয়ে নেব। দেখবো হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে কে কি লিখেছেন। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, যারা সভা করতে মাঠ জোগাড় করতে পারে না তাদের বাংলা দখলের দিবা স্বপ্ন মানায় না। দীপেশ নায়ক লিখছেন, একটা সভা করতে দিতেই এত টালবাহানা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তৃণমূল জুজু দেখছে। শতদ্রু মাইতি বলছেন, রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচারের পরিবেশ যত দ্রুত বঙ্গে ফিরবে ততই বঙ্গবাসীর মঙ্গল। প্রিয়ব্রত মুখোপাধ্যায় লিখছেন, অগণতান্ত্রিকভাবে বিজেপিকে রুখতে চেয়ে নিজেরাই স্বেচ্ছাচারিতার প্রমাণ দিচ্ছে তৃণমূল। শুভঙ্কর শেঠ লিখছেন, বিজেপির জনমত নেই, জনমত থাকলে মাঠ নিয়ে টালবাহানা করতে হতো না। আর মাঠ মানে ব্রিগেডের মাঠ, সেই নিয়ে বামেদের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দ্রুত একবার দেখব, সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে একটি নাম, সর্বভারতীয় নাম, কানহাইয়া কুমার। দেখুন। রবিবার বামেদের ব্রিগেড আসছেন জেএনইউয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। বামেদের ব্রিগেডে সাধারণত বক্তৃতা করেন শীর্ষ নেতারাই, এবার সেই রীতিতে কার্যত ব্যতিক্রম ঘটানো হচ্ছে ছাত্র নেতা কানহাইয়া কুমারকে এনে। সূত্রের খবর, শুরু থেকেই বাম যুব সংগঠনগুলির তরফে কানহাইয়া কুমারকে ব্রিগেডে আনার দাবি তোলা হয়েছিল। সোমবার কানহাইয়া কুমারের তরফে এই ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। পর্যবেক্ষকদের মতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার আজকের প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়, তাই তাকে ব্রিগেডে এনে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চায় বামেরা। প্রচারেও চোখে পড়ছে সেই চেষ্টা। পোস্টার, ব্যানার, ফ্লেক্স তো আছেই, নতুনত্ব আনতে বার্তা দেওয়া হচ্ছে কার্টুনের মাধ্যমে। কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল, দু দলের বিরুদ্ধেই বামেদের সুর সমান জড়া। ব্রিগেডেও যে আক্রমণের জোড়া ফলা বজায় থাকবে তা বুঝিয়ে দিচ্ছে এই কার্টুনগুলি। কোথাও উঠে আসছে কলেজে ভর্তিতে তোলাবাজির অভিযোগ, কোথাও আবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। 19 জানুয়ারি বিজেপি বিরোধী হেভিওয়েটদের এনে ব্রিগেড সমাবেশ করেছে তৃণমূল। তার খরচ নিয়েও খোঁচা দেওয়া হয়েছে বামেদের ব্রিগেডের প্রচার কার্টুনে। পর্যবেক্ষকদের একাংশের মতে কার্টুন এবং পোস্টার ফ্লেক্স থেকে আরেকটা বিষয় অপরিষ্কার, ব্রিগেড থেকে কৃষক ও নতুন প্রজন্মকে কাছে টানতে চাইছে বামেরা, তাই প্রচারেও তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এই ভোটারদের একটা বড় অংশকে নিজেদের ভোট বাক্সে আনা যায় তাহলে কিন্তু লোকসভা নির্বাচনে অনেক কিছু হিসেব রদবদল হয়ে যেতে পারে। তাই ব্রিগেডের এবারের অভিমুখ কৃষক এবং নতুন প্রজন্মের ভোটাররা। তৃণমূলের ব্রিগেডের পর থেকেই বিজেপি বারবার প্রশ্ন তুলেছে, মঞ্চভর্তি নেতা থাকলেও তাদের মুখ কে? এই প্রেক্ষিতে বামেরা আগেভাগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ওখানে আর কোনো দাবি নেই, 42টা জিততে হবে গোছের ভাব, ঔদ্ধত্য। আমাদের মানুষের ব্রিগেড মানুষের দাবিতে, ফলে মানুষের যে দাবিগুলো আছে, ফসলের দাম, পেনশন, অসংগঠিত শ্রমিক, শান্তি আইন শৃঙ্খলা, শিক্ষা, যুবকের কর্মসংস্থান, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্রিগেড। তৃণমূল অবশ্য বামেদের ব্রিগেড নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। কানাইয়া কুমারকে নিয়ে এসে যুব সম্প্রদায় যদি আগে করতো তাহলে তো বিমানবাবু আগে নিজের চেয়ারটা ছাড়তেন। যারা সাদা চুলের লোক আলিমুদ্দিন ঘিরে বসেন তারা তো ছাড়লে তো সিপিএমের যুব ফ্রন্টটা উঠতো, তাহলে তো তাদের পরের জেনারেশন তৈরি হতো। সেটাই তো করলেন না। এখন আর একটা ব্রিগেডে শেষ বেলায় নিঃশ্বাস যখন আপ ডাউন করছে তখন ভেন্টিলেশন দিয়ে লাভ কি হচ্ছে কানাইয়া কুমারকে এনে। বামেদের ব্রিগেডে কানহাইয়া কুমারের উপস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী আসতে পারবেন না, এখানে দেশের সবচেয়ে বড় পার্টির সভাপতি আসতে পারবেন না, কিন্তু কানহাইয়া আসবে, আফজল গুরু আসবে। এই ধরনের যারা পাকিস্তানপন্থী দেশপ্রেমিক লোক পাকিস্তান জিন্দাবাদ বলছেন তাদের জন্য স্বাগত আছে, তার কোনো বিরোধিতা হবে না।
তারা এখানে ভাষণ দেবেন, আসবেন, দেশপ্রেম শেখাবেন, কিন্তু নরেন্দ্র মোদী আসতে পারবেন না। সারা দুনিয়াতে যাকে আহ্বান করে আর সম্মান দেওয়া হচ্ছে তিনি বাংলায় ঢুকতে পারবেন না। এটা কি পাকিস্তান হয়ে গেল? রবিবার ব্রিগেডে অভিনেত্রী শবানা আজমিকে আমন্ত্রণ জানানো হলেও শুটিং থাকায় তিনি আসতে পারছেন না। উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের জায়গা কি কানাইয়া কুমার নিতে পারবেন? আমি রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক স্থান নেওয়ার কথা বলছি না, ময়দান ভরাতে পারার কথা। স্টার ক্যাম্পেনার তো একজন লাগে, সেই জায়গাটা কানাইয়া কুমার এনশিওর করতে পারবেন? না দেখুন, কারণ দেখুন সরাসরি কিন্তু 19শে জানুয়ারির ব্রিগেডের সঙ্গে, কারণ বিজেপির ব্রিগেড এই মুহূর্তে হচ্ছে না, তুলনা কিন্তু আসবেই। আসুক না, সেই তুলনাটাই তো ওয়েলকাম। যে দুটো ব্রিগেডের তো একটা তফাৎ কোথাও মানুষ বোঝার চেষ্টা করবেন, যে 3 তারিখের যে ব্রিগেড হচ্ছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে স্টেজে যে নেতারা থাকবেন সেটা খুব ইম্পর্টেন্ট নয়, যে দেশের মানুষের জন্য প্রয়োজনের যে নীতি বদল, তার যে লড়াই, সেটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলে নেতা বদলের চাইতে নীতি বদলের লড়াই এই মুহূর্তে দেশে প্রয়োজন, এবং সেই কারণের জন্য এই ব্রিগেড। ফলে স্টেজের নেতাদের দেখতেও তো দর্শক আসবেন, সেই স্টার অ্যাট্রাকশন কে? হ্যাঁ, কিন্তু এরপরে আমি বলছি যে বামেদের স্টার অ্যাট্রাকশনের জায়গায় আপনি যদি বলেন চিরকালই যে ইস্যু, আমি একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে বামেদের ভবিষ্যৎ ভারতবর্ষে কি আছে জানা নেই, কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ বামেদের ছাড়া কি সেটা কিন্তু ভাবা খুব কষ্টকর। মানে লেফট ইস্যুস সংগঠনের ইম্পর্টেন্ট, এবং সেই চ্যালেঞ্জটাই ইনফ্যাক্ট চ্যালেঞ্জ, এবং ব্রিগেড আসলে সেই চ্যালেঞ্জটাকেই হচ্ছে যে আমি বলবো আহ্বান জানাচ্ছে। 2 হচ্ছে প্রধানমন্ত্রীর কথা দিলীপবাবু বললেন, প্রধানমন্ত্রীর ব্রিগেডে তো কেউ আপত্তি করেননি। আমি শুনলাম যে ব্রিগেড ভরাতে পারবেন না বলে দিল্লির থেকে নেতারা অ্যাডভাইস দিয়েছিলেন যে এই অ্যাডভেঞ্চারের মধ্যে না যেতে, তারা নিজেরাই বলেছেন। ফলে এখানে কানাইয়া কুমার আসলেন কি আসলেন না, তার সাথে প্রধানমন্ত্রী আসা না আসার কোনো সম্পর্ক নেই। 3, কানাইয়া কুমার এই কারণের জন্য আমি যদি বলেন যে আপনার এই মুহূর্তে একটা আইকন, আমি বলবো যে একটা সিম্বল কিসের, যে আপনি বিজেপি বিরোধী লড়াই সারা দেশ জুড়ে যা চলছে, এবং এক্ষুনি বললেন না যে শব্দটা, যে যারা বিজেপিকে বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, তারা আসলে দেশদ্রোহী। এই যে দেশদ্রোহী বানানোর যে প্রয়াস জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ক্যাম্পাসটা জুড়ে চলেছে, এবং তাতে ইনক্লুডিং দ্য ভাইস চ্যান্সেলর, সেখানকার এক্সিকিউটিভ কাউন্সিল, পুলিশ, গোটা দিল্লির, তারা হচ্ছে যেভাবে এই ছাত্র আন্দোলন দমন করার জন্য এবং কানহাইয়াকে প্রায় দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছিলেন, আজ গোটা দেশ বুঝতে পেরেছে দেশপ্রেমী কারা আর দেশদ্রোহী কারা। আজকের এই দেশপ্রেমীদের নিয়ে ব্রিগেডটা হচ্ছে, বরং দেশদ্রোহী যারা বানাতে চেয়েছিলেন তারা ব্যাক স্টেজে দাঁড়িয়ে থাকবেন, ব্রিগেডের সভা তাদের পিছিয়ে যাবে, এটাই ভবিতব্য। মহিদ্দা, দেশদ্রোহী তো বটেই, যারা আফজল গুরুর সমর্থনে সভা করে এবং স্লোগান দেয় ভারত টুকরো টুকরো হবে ইনশাল্লাহ, তারা যে দেশদ্রোহী এটা সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক ভাষ্য দিয়ে বোঝাতে হবে না। এবং আমাদের আদালত কিন্তু চার্জশিট এখনো গ্রহণ করেননি। চার্জশিট কানাইয়া কুমারের বিরুদ্ধে আদালত গ্রহণ করেনি। দেখুন, আদালত গ্রহণ করেছে কিনা সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার নয়, সেটা সমস্ত মানুষের সামনে সবাই ভিডিওতে দেখেছে। সুতরাং এটা কে গ্রহণ করলো না করলো, আমরা তো আদালত দেখি, একটা মামলা 50 বছর ধরে চলে, আদালতের অপদার্থতা তো আমাদের সামনে আছে। কিন্তু সেটা থেকেও বড় ব্যাপার, সেটার থেকেও বড় ব্যাপার আদালত বলেছিল যে ডক্টর ভিডিও ছিল, তার মধ্যে 3টে, যে ভিডিওর কথা মহিতা বলছেন, প্লিজ শেষ করুন। ডক্টর ভিডিও হয়তো যারা ভিডিওটা দেখিয়েছে আদালত তো তাদের বিরুদ্ধে কোনো এখনো স্টেপ নেয়নি, সুতরাং আপনি সেই কথাটাই বা বলছেন কেমন করে? সুতরাং যে কথাটা হচ্ছে যে ভারতবর্ষকে এই যে টুকরো টুকরো করবার ব্যাপার, এটা যে বামপন্থী একটা বিরাট ট্র্যাডিশন, এটা তো নতুন কিছু নয়, এরা একদম স্বাধীনতার শুরু থেকেই হয়েছে। কারণ ভারত যদি এক থাকে তাহলে বামপন্থী যে প্ল্যানিং, সে প্ল্যানিংটা এগোয় না, এবং তাদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে ইসলামী মৌলবাদীরা। প্রথম থেকে ভারতবর্ষে প্রথম মুসলিম লীগের সঙ্গে সরকার করেছে তো কমিউনিস্টরাই, এবং মুসলিম লীগের এবং পশ্চিমবঙ্গকে ভাগার জন্য আফজল গুরুর প্রশ্ন তুললেন, তো মেহবুবা মুফতি হচ্ছে আফজল গুরুর পক্ষে থাকা একজন মানুষ, আপনারা সেখানে জোট সরকার চালালেন। এবং এই দিল্লি শহরেই যখন মেহবুবার কথা যখন এলো, কাশ্মীরি পণ্ডিতদের 3 লক্ষ মানুষকে ভারতের একটা প্রদেশ থেকে যখন বিতাড়িত করা হয়েছিল, তখন কোনোদিন শুনেছেন কোনো বামপন্থী এই যে যত জেএনইউ এর রমিলা থাপার গোষ্ঠী যারা মিথ্যা ইতিহাস দিয়ে আমাদের ইতিহাসকে নষ্ট করেছে, কোনোদিন তাদের কথা শুনেছেন? এই যে যাদের স্টার সব নামটা বলছেন। সুতরাং কানহাইয়া কুমারের বয়স কম, এই বয়সে একটা হচ্ছে ছোট বয়সে তাহলে আপনার যৌবনই ছিল না। সুতরাং কানহাইয়া কুমার এসব করছেন, সেটা আগামী দিনে তিনি শিখে নেবেন।
বামেদের এই যে খরা রক্তক্ষয় নিয়ে আমরা আলোচনা করি, আমার মনে হয় এই প্রথম কোনো একটা ব্রিগেডকে কেন্দ্র করে কোনো একটা নেতার জন্য প্রায় ভার্চুয়ালি আলিমুদ্দিনে বিভিন্ন স্তর থেকে আবেদন নিবেদন করা হয়েছে কানাইয়াকে আনা হোক। একটা কানাইয়ারে একটা বক্তব্য লাখ লাখ ভিডিও মানে ভাইরাল হয় এবং তার বাগ্মিতা বক্তৃতা সারা ভারতবর্ষ তো বটেই, এই উপমহাদেশে এখন প্রায় স্বীকৃত একটা রাইজিং স্টার হিসাবে, বক্তা হিসাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে পার্থদা যতই অস্বীকার করুক, আমরা কিন্তু স্টেজের উপরটাও গুরুত্ব দিচ্ছি। কেন গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে এই জ্যোতি বসুর নেতৃত্বে এই বামেরাই একসময় মানে বিরোধীদেরকে ঐক্যবদ্ধ করেছিল, সারা ভারতবর্ষের বিরোধী ঐক্য, এবং তারই রেজাল্ট হিসাবে একটা সময় জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী অফার করেছিলেন বিভিন্ন রিজিওনাল লিডাররা। আজকে কিন্তু সেই মঞ্চটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এটা আজকে অস্বীকার করতে পারি না। এবং তৃতীয় যেটা আমি অতীতেও বলেছি যে বামেদের যে অর্গানাইজেশনাল অবস্থান, তাতে ব্রিগেড ভরানোটা খুব একটা কঠিন নয়। এত সংগঠিত দল, তাদের মেম্বারশিপ যা আছে, লেভি দেওয়া মেম্বারশিপ, তারাই যদি আসেন ভরে যাবে। কিন্তু প্রশ্নটা হলো আমার পাড়াতে মিটিং মিছিলটা ঠিক মতন হচ্ছে তো? আমার পাড়াতে আপনি লড়াইটা নামাতে পারছেন তো? কোনো সন্দেহ নেই যে 3 তারিখে বামেদের ব্রিগেডের দিকে সবার নজর থাকবে। কিন্তু তার আগে দেখব আজকে 4300টি ক্লাবকে এবং 221টি কোচিং সেন্টারকে, যেটা নতুন সংযোজন, সেই কোচিং সেন্টারগুলোকে 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে 3 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। দেখব এবছরেও 4300 ক্লাবকে আজকে যাদের 2 লাখ টাকা করে দেওয়া হবে, তারা আগামী দিন আরও 3 বছর 1 লাখ টাকা করে অডিট রিপোর্ট জমা দিলেই তারা আবার পেয়ে যাবে। লোকসভা ভোটে দামামা বাজতে না বাজতে ফের ঢালাও ক্লাব অনুদান। বিরোধীরা এই নিয়ে বারবার সরব হলেও ফের সরকারি ভাড়ার থেকে কোটি কোটি টাকা ঢেলে দেওয়া হলো ক্লাবগুলির ঝুলিতে। সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের এক অনুষ্ঠানে নতুন 4300টি ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে খরচ 86 কোটি টাকা। শুধু ক্লাব অনুদানই নয়, এবার অনুদানের তালিকায় যুক্ত হলো স্পোর্টস কোচিং সেন্টারগুলির নামও। এদিন 221টি ক্রীড়া প্রশিক্ষণ সেন্টারকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। ওই বাবদ রাজ্যে তহবিল থেকে খরচ হয়েছে 2,21 লক্ষ টাকা। আজকে নতুন করে 221টা কোচিং সেন্টার সারা বাংলা জুড়ে যারা আছে তারাই তো কোচিংটা দেয়। কেউ দিতে পারে, কেউ দিতে পারে না, কিন্তু তাদের যদি আমরা একটু হেল্প করে দিই, তারা আরও ভালো কোচিংয়ের কাজটা করতে পারে। তাদের এনকারেজ করার জন্য 1 লক্ষ টাকা করে 221টা কোচিং সেন্টারকেও দেওয়া হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2013 সাল থেকে ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু হয়। সূত্রের খবর, এর আগে মোট 24,000 ক্লাবকে অনুদান দিয়েছে রাজ্য। প্রতিটি ক্লাব ধাপে ধাপে 5 লক্ষ টাকা করে অনুদান পেয়েছে। অর্থাৎ এই খাতে সরকারি ভাড়ার থেকে ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। বিরোধীদের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন তার সরকারের আর্থিক অবস্থা ভালো নয়, অথচ ভোট আসতেই ক্লাবগুলির জন্য উপরহস্ত সরকার। ডোল পলিটিক্স চলছে তো, এটা অনুদানের রাজনীতি, যে দানছত্র চলছে। এই যে হাজার হাজার কোটি টাকা এক প্রকার নষ্টই করা হচ্ছে, পিকনিক ফিস্ট করার জন্য দেওয়া হচ্ছে, কেবল রাজনৈতিক স্বার্থে ভোট কেনার জন্য ক্লাবগুলোকে হাতে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এই ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে সিপিএম এবং কংগ্রেসও। সবাইকে কি ভিক্ষের পাত্র হাতে নিয়ে ঘুরতে হবে যে সবই অনুদানের ওপর চলবে? বিশ্বের কোনো দেশই অনুদান দিয়ে শেষ পর্যন্ত টিকতে পারেনি। তাহলে এই রাজ্যেও সেই একই প্রথা হলে এই রাজ্যের মানুষকে শেষ পর্যন্ত ধরে রাখা যাবে তো? ব্যাপক আলু চাষি আত্মহত্যার পথে, ক্লাবগুলোকে টাকা না দিয়ে আলু চাষিগুলোকে বাঁচানোর জন্য এক্ষুনি যদি অনুদান দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে পশ্চিমবঙ্গে আগামী কিছুদিনের মধ্যে একটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। রাজনৈতিক এই তরজার মধ্যে প্রশ্ন হলো, তাহলে কি ক্লাব যার ভোটও তার? উত্তর মিলবে আর কয়েক মাস পরে। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতোই প্রায় গরিবি হটাওয়ের ডাক রাহুল গান্ধীর। বললেন যদি ক্ষমতায় আসেন তাহলে গরিবদের ন্যূনতম রোজগারের অঙ্কটা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আরেকটা জুমলা দেখো। हर गरीब व्यक्ति को 2019 के बाद कांग्रेस पार्टी वाली सरकार गारंटी करके न्यूनतम आमदनी देने जा रही है। রাহুলের গলায় গরিবি হটাওয়ের ডাক। মোদী সরকারের শেষ বাজেটের আগেই কংগ্রেস সভাপতির বড় চমক। ক্ষমতা এলে গরিবদের জন্য ন্যূনতম বেতন নিশ্চিত করবে কংগ্রেস।
প্রতিশ্রুতি রাহুলের। মোদী ট্রাম্প কার্ডকে হাইজ্যাক করে নিলেন কংগ্রেস সভাপতি, প্রশ্ন রাজনৈতিক মহলে। 2014 লোকসভা নির্বাচনের আগে 2 কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ, সেই প্রতিশ্রুতি মুখ থুবড়ে পড়েছে। এই প্রেক্ষাপটে 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক মুখে মোক্ষম চাল চাললেন কংগ্রেস সভাপতি। তার প্রতিশ্রুতি, 2019-এ কেন্দ্রে পালাবদল ঘটলে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করবেন তিনি। हिंदुस्तान के हर गरीब व्यक्ति के बैंक अकाउंट में कम से कम न्यूनतम आमदनी हिंदुस्तान की सरकार देने जा रही है और ये काम आज तक दुनिया की किसी सरकार ने नहीं किया है। ये काम दुनिया में सबसे पहले हिंदुस्तान की 2019 के बाद कांग्रेस वाली सरकार करने जा रही है। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে গোটা বিশ্বে ভারতের স্থান 103। এদিন ছত্তিশগড়ে সবাই গরিবের ন্যূনতম রোজগার সুনিশ্চিত করার ঐতিহাসিক ঘোষণার পরপরই রাহুল টুইটারে লেখেন, যতক্ষণ পর্যন্ত দেশের কোটি কোটি ভাই বোনেরা দারিদ্র্যের চাবুকের হাত থেকে রক্ষা না পাচ্ছে ততদিন নতুন ভারত গড়া সম্ভব নয়। 2019-এ কংগ্রেস ক্ষমতায় ফিরলে দেশের প্রতিটি গরিব মানুষের রোজগার সুনিশ্চিত করবে, যাতে মানুষ দারিদ্র্য এবং ক্ষুধার জ্বালা থেকে নিষ্কৃতি পায়। এটাই আমাদের প্রতিশ্রুতি। হাজারো প্রতিশ্রুতি দিলেও মোদী কোনো কথাই রাখেননি। এই অভিযোগে জর্জরিত প্রধানমন্ত্রী 2019-এর ভোটের আগে নিশ্চিতভাবে কোনো চমক দেবেন বলে আশা করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের একাংশের ধারণা ছিল সেই জাদুকাঠি হতে পারে সকলের জন্য ন্যূনতম আয় বা ইউনিভার্সাল বেসিক ইনকাম। 2 বছর আগে যে ভাবনার কথা ভারতে প্রথম বলেছিলেন তৎকালীন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়ান। এই প্রকল্পে নীতিগতভাবে প্রত্যেককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হলেও দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং বেকারদের জন্য তা চালু করা যায় কিনা সে ব্যাপারে চর্চা হয়েছিল। অনেকের ধারণা ছিল লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগামী 1 ফেব্রুয়ারির বাজেটে এই ঘোষণা করে দিতে পারে মোদী সরকার, কিন্তু তার আগে কার্যত চমক দিলেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন সম্ভব, কোথা থেকে আসবে এত টাকা, সন্দিহান অর্থনীতিবিদদের একাংশ। এই যে বেসিক মিনিমাম ইনকাম, এটা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং কেউ কেউ এটার পক্ষে, কেউ কেউ মনে করছেন যে এটা করা সম্ভব নয়। এটাকে ফিজিবল করা জন্য বিপুল পরিমাণ টাকার দরকার। সুপার রিচদের ট্যাক্স করার কথা আগেও লোকে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠবে কিনা আমার একটু সন্দেহ আছে। এই মুহূর্তে এটার ফিজিবিলিটি নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। 1971 সালের লোকসভা নির্বাচনে গরিবী হটাবে ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। 48 বছর পর আরও একটি লোকসভা নির্বাচনের আগে কার্যত সেই গরিবী হটাবে ডাক দিলেন রাহুল। যা শুনে বিজেপি বলছে এটা গান্ধী পরিবারের আর এক মিথ্যা প্রতিশ্রুতি। वो मिनिमम आमदनी की बात कर रहे हैं। जब सरकार में आते हैं तो सिर्फ उनके पार्टी के नेताओं की आमदनी बढ़ती है, आम आदमी आज भी परेशान रहता है। इसलिए राहुल गांधी जी इसी तरह की बातें कर रहे हैं। सरकार में नरेंद्र मोदी जी आने वाले हैं और फिर से वो प्रधानमंत्री बनने वाले हैं। কংগ্রেস পাল্টা বলছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের ভোটের আগে রাহুল যখন কৃষি ঋণ মকুবের ঘোষণা করেছিলেন তখনও বিজেপি বলেছিল ভাওতা, কিন্তু ক্ষমতায় এসে নিজের কথা রেখেছেন রাহুল। এবার কেন্দ্রেও ক্ষমতায় এসে গরিবদের জন্য ন্যূনতম রোজগার নিশ্চিত করার প্রতিশ্রুতি পালন করবেন তিনি। 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ রাহুলের প্রতিশ্রুতিতে আস্থা দেখালেও লোকসভা নির্বাচনে কি করবে? সঞ্চয়ন মিত্র ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, প্রথমটা ছিল কৃষি ঋণ মুকুব, আর এখন হচ্ছে এই গরিব মানুষের জন্য ন্যূনতম রোজগার প্রকল্প। আমার প্রশ্ন দুটো, একটা হচ্ছে নরেন্দ্র মোদীর মতো ওই 15 লক্ষ টাকার মতো জুমলা হয়ে যাবে কিনা, আর 2 হচ্ছে যে এত টাকা আসবে কোথা থেকে। আমি যদি ধরে নিই তর্কের খাতিরে যে এলো, তার বিনিময়ে যেটা অবধারিতভাবে হবে সেটা হচ্ছে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার শূন্য হয়ে যাবে। আপনাকে সেটা তো আরো মারাত্মক। আমি এই রাহুল গান্ধীর সঙ্গে 2009 থেকে কাজ করছি। আমি বরাবর একটা জিনিস দেখেছি, স্বাধীনতার পর খাদ্যে যে সংকট ছিল, আপনারা জানেন সবুজ বিপ্লবের মাধ্যমে সেটা ভারতবর্ষে কিছুটা হলেও ঘোচানো গেছিল। তারপরে ইউপিএ 2-তে আপনারা দেখুন যে ফুড সিকিউরিটি অ্যাক্ট, যাতে মানুষ খাদ্যে কোনো জায়গায় অসুবিধে না পড়ে, 100 দিনের কাজ কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে যেটা নেওয়া হয়েছিল। অনেক অর্থনীতিবিদ বলছিলেন ইউনিভার্সাল বেসিক ইনকাম। আমি তার সঙ্গে কিন্তু একটা বেসিক তফাৎ আছে, রাহুল গান্ধী স্পেসিফিক করে দিচ্ছেন গরিবদের জন্য। এবার আমি বলছি 100 দিনের কাজ আপনি দেখুন বিনা পয়সায়, মানে তাকে কাজ করার মাধ্যম দিয়েই তাকে এই টাকাটা গ্রহণ করতে হবে। আপনাকে রাহুল গান্ধী বলেছেন কি? রাহুল গান্ধী বলেছেন যে যারা গরিব ভাই বোন আছে তারা যাতে না খেতে পেয়ে মরে, তারা যাতে
তারা মিনিমাম তাদের খাবার জোগাড় করার জন্য তারা যাতে বেসিক একটা টাকা পায়, সেটা কাজের মাধ্যম দিয়েও সরকার তৈরি করতে পারে যাতে তারা কাজ পায়। আমরা তো কাজ দিতে পাচ্ছি না, যে ক্ষেত্রে তারা ইনকামের জন্য জায়গাটা পাচ্ছে মূল না। প্রশ্ন এখনো অর্থনীতির, জনসংখ্যার হিসেবটা হিসেব করুন। আপনাকে আজ একটা কথা বলি, কাজের বিনিময়ে কিন্তু একবারও রাহুল গান্ধী উল্লেখ করেন না, না উল্লেখ করা 100 দিনের প্রকল্প আছে, 100 দিনের প্রকল্প আছে, তো তাকে এটার কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আলাদা, যে গরিব মানুষের জন্য ন্যূনতম রোজগার তার অ্যাকাউন্টে চলে যাবে। এবার আমি আজ একটা কথা বলি, অ্যাকাউন্টে চলে যাবে, দুটো জিনিস আপনি মাথায় রাখুন। 100 দিনের কাজ যখন করা হয় তাকে লোকে কি বলেছিল, যে এটা কিন্তু সাদা কাগজের উপরে বিশ্বে কোথাও নেই, সে একেবারে সরকারি টাকা পাচ্ছে কাজের মাধ্যম দিয়ে, যাকে বিজেপি তাচ্ছিল্য স্বরে বলেছিল, আজকে তাকে আঁকড়ে ধরতে চাইছে। আজকে না, আমি জাস্ট শেষ করে নিই একটা পয়েন্টে। রাহুল গান্ধী এই যে গরিব মানুষদের কাছে টাকা পৌঁছে যাওয়ার বার্তাটা দিয়েছেন, এটা কোন বার্তা? যেমন ভাবে কৃষি না, এটা বার্তাটা এটাই, ভারতবর্ষে এখনো ক্ষুধা ইন্ডেক্সটা আপনি যদি দেখেন 119টা দেশের মধ্যে 103। ভারী শিল্প করতে হবে, ভারী শিল্প করতে হবে, সরকার দেবে, সরকার দেবে, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছো না। না না, আমি খুব পরিষ্কার বলেছি, সেটা হলো যে পপুলিস্ট পলিটিক্স সারা মানে বিশ্ব জুড়ে চলছে, পপুলিস্ট পলিটিক্সের একটা মাত্রা, এটা কি মাত্রা, যে আপনি কিছু টাকা ব্যাংকে গরিব লোকদের ঢুকিয়ে দেন এবং ভোট কিনুন। এটা হলো ভোট সর্বস্ব রাজনীতির একটা উপায়। তাহলে তো নির্বাচন কমিশনের এটা বন্ধ করা উচিত। আমার দেখুন, এখনো তো কোড অফ কন্ডাক্টের মধ্যে ঢোকেনি, সেই জন্যই বলে দিতে পারছে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আপনি মানুষকে স্থায়ীভাবে অনেকে বলছেন যে 1 ফেব্রুয়ারির বাজেটটা ওই একই উদ্দেশ্যে তৈরি হচ্ছে, পূর্ণাঙ্গ বাজেট বিজেপি আনছে একই উদ্দেশ্যে। ইলেকশন কমিশন পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 52 দ্বারা 51 দিয়ে কাজ করে, তার তো আইনের বাধায় আবদ্ধ, ফলে যতক্ষণ পর্যন্ত মানে সে অ্যানাউন্সমেন্ট না যেতে পারছে, কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্ট করতে পারছে না, ফলে লেজিসলেচার, জুডিশিয়ারি বা এক্সিকিউটিভকে আটকাতে পারছে না, বা রাজনৈতিক দলের নেতাদেরকে প্রতিশ্রুতি কাটে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কি করা ছিল? আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রতিশ্রুতি দেওয়া ছিল, কি করে আমি সরকারে এলে, শিল্পায়ন ঘটবে, আমি কি করে সরকারে এলে মানুষকে এই সিদ্ধান্ত চাকরি চাইছে, আমি সরকারে এলে মানুষ চাকরি চাইছে, আমি সরকারে আসি, আমি ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো, সেইভাবে আমি দেবো। 70-72 বছরের মধ্যে প্রায় 64-65 বছর কংগ্রেস রাজত্ব করেছে দেশ। আজকে তো ভারতবর্ষে গরিব থাকারই কথা না। আজকে রাহুল গান্ধী যেটা বলছেন, আগামীতে সরকার আসলে আমি এটা করব, এমন তো না এই বাজেটে আপনারা করবেন, সেটা শেষ করতে দিন। আজকে ভারতবর্ষে এই গরিবী কেন আছে? এই গরিবী তো আছে কংগ্রেসের নীতির জন্য, কংগ্রেসের নীতির জন্য। নরেন্দ্র মোদী যখন সেটাকে যখন নির্মূল করার চেষ্টা করছে, গরিব মানুষের অধিকারকে যখন নরেন্দ্র মোদী ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেবলমাত্র ভোটের জন্য রাহুল গান্ধী কথা বলছে। একদম প্রত্যেকে আমার যেটা মনে হচ্ছে 135 কোটি লোক, তার দুটো ভাগ, একটা সংগঠিত ক্ষেত্র, একটা অসংগঠিত ক্ষেত্র। সংগঠিত ক্ষেত্রে ন্যূনতম বেতনটা দেওয়া সম্ভব হলেও অসংগঠিত ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব হবে না যদি সেই বেতন দিতে থাকে, যদি ক্লাবকে না দেওয়া যায়, প্লিজ, যদি ক্লাবকে না দেওয়া যায়, দাদা একটু বলতে দাও। যদি অসংগঠিত ক্ষেত্রে দেখা যায় ওই ন্যূনতম বেতন 18 কিংবা 20,000 টাকা করা হলো, প্রচুর লোকের কর্মসংস্থান হারানোর ভয় থাকবে। আমি কম টাকায় দোকানে রেখেছি বা কম টাকায় কোথাও কাজ করছে বাড়িতে, তখন সেই কাজটাও হারিয়ে দেবে, তখন নিজেদের কাজ করবে সেই আগের দিনের মতো। অসংগঠিত ক্ষেত্রে 15% লোকের তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, দেয়ার পদ্ধতিটাই বা কি হবে সেটাও তো দেখতে হবে। পদ্ধতি না, এটা চমক ছাড়া এটা যে কথা বললেন, নরেন্দ্র মোদী সরকার আসার পর পৃথিবীতে যে ব্যাংক বিপ্লব উনি ঘটিয়েছেন, সাধারণ মানুষের কাছে ব্যাংক নিয়ে গেছেন, আজকে 15% লোকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, এটা ঠিক কথা নয়। না না, মইতা রিজার্ভ ব্যাংকের ডেটা তাই বলছে, রিজার্ভ ব্যাংকের ডেটা নিয়েই যে এত কিছুর পর ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নের পরও এখনো নিয়ে যাওয়া হয়নি। আপনি পশ্চিমবঙ্গের বহু গ্রামে আশেপাশে নেই ব্যাংক। আমি বলছি যে এই যে 15% নেই, এই 15%টাও এর মধ্যে তো কমে আসবে। সুতরাং সাধারণ মানুষের কাছে এই যে ন্যূনতম বেতন পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ওই যে কথাটা বলছিল যে এটাকে কি করে ইমপ্লিমেন্ট করা যাবে যদি এটা ক্লাবের মতো কোনো কিছু না করা যায়। মুশকিলটা হচ্ছে এই, রাহুল গান্ধী যেটা মুশকিল হবেন যে ওনাকে এটা করতে গেলে নরেন্দ্র মোদী যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, 10% সমস্ত মানুষের জন্য রিজার্ভেশন করেছেন গরিব মানুষের জন্য অর্থনৈতিক বেসিসে, তারা যখন এগুলো পেয়ে যাবেন, তো রাহুল গান্ধী ক্ষমতায় এসে করতে করতে তার আগে তার একটা দূরবীন দরকার হবে এই মানুষগুলোকে খুঁজে বের করবার জন্য। এর আগেই এই সরকার
তাদের জন্য যা করেছেন, হ্যাঁ, সারা পৃথিবীতে যেরকম দারিদ্র এই ব্যাপারটা উন্নয়ন হয়েছে, রাহুল গান্ধীকে আমাদের একটা দূরবীন উপহার দিতে হবে করবার জন্য। আপনি বলছেন রাহুল গান্ধী ক্ষমতায় এলে তারা কারা করারই যথেষ্ট জায়গা থাকবে। জাস্ট একটা লাইন বলবো, একটা লাইন। 10% সংরক্ষণের কথা বললেন, সেটা মোদী সরকারের দ্বিচারিতা। একটা হচ্ছে 2.5 লক্ষ টাকার উপরে আমি ট্যাক্স শুনবো, আর 8 লক্ষ টাকা বলবো তার ট্যাক্স দিতে হবে গরিব মানুষকে, কি করে হলো? রাহুল গান্ধী যে ঘোষণাটা করেছেন, আপনি যদি বলেন যে উনি একটা ভারতবর্ষের মানুষের একটা ন্যূনতম দাবির একটা দিক তুলে এনেছেন, এবং একটা প্রশ্ন ঠিক যে এবার এই দাবিটা যদি এক্সিকিউট করতে, প্রতিপালিত করতে হয় সরকারে এসে, তাহলে এই মুখের কথাটা শুধু হবে না, ফলে এর জন্য একটা অন্য ধরনের পরিকল্পনা দরকার হবে। এবার না, আমি আর একটা জিনিস বলছি যে বড় জিনিস না, নীতির পরিবর্তন কোথায় দরকার, আমি বলছি একটা জায়গা, আমি বিশেষজ্ঞ নই, অক্সফ্যাম রিপোর্ট আমরা রোজ এখানে আলোচনা করি, একদম 1% মানুষের হাতে যদি দেশের 77% সম্পদ পৌঁছে গিয়ে থাকে, সেটা আজ যায়নি, মোদির সময় যায়নি, আমরা আমাদের দেশের অর্থনৈতিক যে নীতি নিয়ে চলেছে সরকার, তাতে এই অবস্থায় পৌঁছেছি, মোদিতেও আমি বললাম না, আমি বলছি উল্টোটা যদি হয় যে 77% সম্পদ কেন 1% বলুন, সেটা আমি দ্রুত এই আলোচনার মধ্যে আপনাদের দেখাতে চাইবো যে সারদা তদন্তে রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই নাকি চূড়ান্ত চার্জশিট দাখিল করা যাচ্ছে না, এমনটা সংবাদ সংস্থা পিটিআইকে বলছে সিবিআই সূত্র। দেখুন, পশ্চিমবঙ্গ প্রশাসনের ভূমিকায় কি সারদা তদন্তে বাধা সৃষ্টি করছে? সেই বাধাতেই কি চূড়ান্ত চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে? সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিবিআই এর এক শীর্ষ আধিকারিক এমনই দাবি করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, লোকসভা ভোটের আগে সংবাদ সংস্থা পিটিআই এর এই খবর ঘিরেই তৃণমূল বিজেপির সংঘাত এক নতুন মাত্রা পেতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালে সারদা মামলা তদন্তভার হাতে নেয় সিবিআই। প্রায় 5 বছর হতে চললেও এখনো এই মামলায় চূড়ান্ত চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন এত দেরি? সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বিষয়ে সিবিআই এর এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, সারদা মামলা তদন্তে বাধা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গ সরকার, এমনকি প্রশাসনকে কাজে লাগিয়ে সব তথ্য প্রমাণও নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণে চূড়ান্ত চার্জশিট দিতে দেরি হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিবিআই এর ওই শীর্ষ আধিকারিকের বক্তব্য, 1989 সালে সিবিআইকে দেওয়া তদানীন্তন বামফ্রন্ট সরকারের জেনারেল কনসেন্ট অর্ডার প্রত্যাহার করে নেয় বর্তমান রাজ্য সরকার। 9 নভেম্বর সেই নির্দেশের পর থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে পারছে না ব্যাংকিং, সিকিউরিটি ফ্রড ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা। সংবাদ সংস্থা পিটিআই এর খবর, রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হওয়া টালিগঞ্জের প্রযোজক শ্রীকান্ত বহুতাকে গ্রেপ্তারের ঘটনাও উল্লেখ করেন সিবিআই এর ওই শীর্ষ আধিকারিক। তিনি অভিযোগ করেন, শ্রীকান্তকে জিজ্ঞাসাবাদের সময় স্থানীয় থানার অফিসাররা এসে এখতিয়ার বহির্ভূতভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন। যদিও সিবিআই আধিকারিকের দাবির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। চিটফান্ড কাণ্ডে তদন্তে 2013 সালে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তৃণমূল সরকার। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। এই ঘটনায় তৃণমূলের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা বশতই তাদের টার্গেট করা হচ্ছে। এবিপি আনন্দ। কোনাদা, প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে সিবিআইকে পিটিআইকে বললে তো হবে না, বলতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই চিটফান্ড নিয়ে তদন্ত হচ্ছে। আজকে মে 2014 সালে তদন্তের দায়িত্ব পাওয়ার পর 5 বছর পর 19-এ এসে আপনি পিটিআইকে বলছেন যে রাজ্য সরকারের অসহযোগিতা। সুপ্রিম কোর্টে গিয়ে বলেননি কেন? দেখুন, এর আগেও সিবিআই সুপ্রিম কোর্টেই বলেছে যে এই রাজ্যের 2জন অফিসারকে বারবার ডাকা সত্ত্বেও তারা যাচ্ছে না, তারা সহযোগিতা করছে না। এটা অনেক বড় অভিযোগ, তদন্তে অসহযোগিতা, তার জন্য চার্জশিট দিতে পারছে না। 5 বছর পরে কারণ হচ্ছে, আপনি জানেন যে এই সারদা হওয়ার পরে যে সিট গঠিত হয়েছিল, সিট কিছু জিনিস রিকভারি করেছিল, এবং সেই সময়কার সিটের যারা অফিসার ছিলেন তাদেরকে সিবিআই বারবার ডেকে পাঠিয়েছে, নোটিশ করেছে, সেই সমস্ত অফিসার সিবিআই দপ্তরে যাননি। তার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছিলেন, এবং সুপ্রিম কোর্ট থেকে তারপর বলা হয়েছে যে এদেরকে সহযোগিতা করো। তা আজকে সিবিআই যে কথাটা বলছে, আজকে প্রথম পিটিআই কে বলছে না, সুপ্রিম কোর্টে সহযোগিতা না পান সুপ্রিম কোর্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবেন। আমি বলছি 5 বছর পরে এই কথার, কোটি কোটি মানুষ প্রতারিত হয়েছে, এই কথার মানে কি যে আমি রাজ্য সরকারের দেখুন, আমি এখানে সিবিআই আপনার অ্যালিবাই মনে হচ্ছে না? না, আমি এখানে সিবিআই এর পক্ষে বলতে আসিনি, কিন্তু আমাদেরও তো বক্তব্য যে এই যে পশ্চিমবঙ্গের প্রায় 17 লক্ষ মানুষকে
যারা প্রতারিত হলো তাদের তদন্তে কেন এত দেরি হবে? আমরা সেই জন্য সুমনবাবু। সিবিআই দপ্তরে গেছি, কিন্তু কিন্তু রাজ্য সরকার ডেলিভারেটলি রাজ্য সরকারের অফিসাররা এই তদন্তে আঘাতপ্রাপ্ত করেছে, বাধা পশ্চিমবঙ্গে 435টা মামলা ডিউ হয়ে রয়েছে সিবিআই। তাহলে কি সবগুলো ক্ষেত্রেই প্রশাসনের গাফিলতিতে তারা সেগুলোকে চার্জশিট দিতে পারেনি? এখন দেখুন অলোক বর্মা তিনি তো মানে একদম সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে রাকেশ আস্তানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না অজিত ডোভাল আর মোদী প্রশাসনের চাপে। হ্যাঁ, ফলে সিবিআই এর তো একটা গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে, যে যেখানে সিবিআই আজকে যেখানে সিবিআই এর কাজকর্ম নিয়ে দায়িত্ব পালনের প্রশ্ন, সিবিআই এর কাজকর্ম নিয়ে অরুণ জেটলিকে সুদূর আমেরিকা থেকে টুইট করতে হচ্ছে যে আইসিআইসিআই মামলায় যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটটা অ্যাডভেঞ্চারিজম কিনা। ফলে গোটা প্রক্রিয়াটা সিবিআই এবং সিবিআই নিয়ে যে ঘটনাগুলো তার মধ্যে কতটা রাজনৈতিক অভিসন্ধিমূলক সেটা নিয়ে তো অলরেডি মানে চর্চা। আপনি টুইট কোট করলেন, কিন্তু আমার প্রশ্ন তো এইখানেই যে কেন একটা স্বশাসিত সংস্থার তদন্তের মধ্যে দেশের একজন সর্বোচ্চ মন্ত্রী তিনি তার মন্তব্য দেবেন? অফকোর্স কারণটা হচ্ছে ওরা যেভাবে দেশ চালাতে চান এই মডেলটাই আসলে শেষমেশ ওরা নিয়ন্ত্রণের পথেই হাঁটতে চান। ফলে বুঝেছেন তার কি বলবো যে যেখানে তদন্তকারী সংস্থা দেখাচ্ছেন যে পার্সেন্টেজ এক্স্যাক্টলি যিনি অভিযুক্ত তার 10% হয় সেটা ঢুকেছে একটি সংস্থা, একটা কর্পোরেট সংস্থার প্রধান, তিনি লোন পাইয়ে দিচ্ছেন, সেই লোন রিকভার্ড হচ্ছে না, তার 10% ঘুরে যাচ্ছে তার হাজব্যান্ডের কোম্পানিতে। এটা তো প্রকারান্তরে চুরি, এক ধরনের ডাকাতি। আমি বললাম এখানে এই ডাকাতদের প্রভাবশালীরা বাধা সৃষ্টি করছেন না তো? টুইটের পরে প্রশ্ন তো এটাই হচ্ছে। এবং আমি বলছি এখানে সুমন বাবুর আমি ওই প্রশ্নটাকে খুব ইম্পর্টেন্ট মনে করছি যে যদি সিবিআইটা নিয়ন্ত্রণের হাতিয়ারই হয়ে পড়ে তাহলে এই রাজ্যের সারদাটা কেন নিয়ন্ত্রিত হচ্ছে? আমি বলছি যে এখানেই প্রশ্ন যে সারদা আনআর্থ না হোক, এই কারণে সিবিআই করছে, সিবিআই করছে। কারণ সত্যতার জায়গা এত সিবিআই কিছু নেই। আমি কি বলছি কথার জন্য সিবিআই কে যে অফিসার এই সাক্ষাৎকারটা দিয়েছেন এটা সরাসরি একটা পলিটিক্যাল ডিজাইন। নির্বাচনে বিজেপিকে জবাবদিহি করতে হবে যে সিবিআই তদন্ত কি হলো। অফিস থেকে বলে দিয়ে সিবিআই তদন্ত বলে দিয়ে একটা জবাব একটু বলি করেছে নারদায় তাদের বড় কথা বলছি। 19শে জানুয়ারি এখানে যখন হাত ধরে মঞ্চের উপর সমস্ত নেতা থাকলেন, তারপর মনে পড়ে গেল অখিলেশকে ডাকতে হবে, সিবিআই এর মনে পড়লো তেজস্বী যাদবকে সেদিন ডাকতে হয়েছে ইডি। একটু ইনফরমেশন দাও। আরো উত্তপ্ত হওয়ার আগে দ্রুত আপনাদের দেখাবো নাগরিক পঞ্জি নিয়ে এবং ফোন ট্যাপিং নিয়ে কি বললেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদী সরকারের নাগরিকত্ব বিল নিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলি এখন তোলপাড়। অসমে আগুন জ্বলছে, ত্রিপুরায় গুলি চলছে, মিজোরামে বিলের প্রতিবাদে কার্যত ফাঁকা স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস পালন করতে হয়েছে রাজ্যপালকে। আর এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পঞ্জি বিল নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। নাগরিকত্বের জন্য যেন আমরা বসে আছি। আমরা এই মাটিটাকে স্বাধীন করেছি, এই মাটিটাই আমাদের জন্ম, এই মাটিটাই মৃত্যু, এই মাটিটাই কর্ম, এই মাটিটাই ধর্ম। এসব নিয়ে চিন্তা করবেন না। আমরা যতক্ষণ বেঁচে আছি আর কাজের মধ্যে আসি, এই সমস্ত ভয় দেখিয়ে, প্ররোচনা দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। সম্প্রতি মালদার সভা থেকে নাগরিকত্ব বিল ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ক্ষমতা এলে যে কোনো মূল্যে হিন্দু শরণার্থীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিও দেন। सारे शरणार्थी हिंदू बौद्ध सिखों को आश्वस्त करना चाहता हूं, डरने की जरूरत नहीं है। हम सिटीजनशिप अमेंडमेंट बिल लाए हैं, एक एक हिंदू बांग्लादेशी को हम नागरिकता देने का काम करने वाले। এদিন সেই ইস্যুতেই মমতার বার্তা, বাংলায় সব সম্প্রদায়ের মানুষের পাশে আছে রাজ্য সরকার। সেন্টিমেন্টের সুশ্রুতি দিয়ে একে তাড়াবো ওকে তাড়াবো বলবারও কোনো কারণ নেই। বাংলার মানুষ যতদিন আমরা বাঁচবো, আধখানা রুটি খেলে আধখানা রুটি আমরা ভাগ করে খাবো, কিন্তু কাউকে তাড়িয়ে আমরা দেওয়ার লোক নই। আমরা সবাইকে নিয়ে চলি, এটা মাথায় রাখতে হবে। এদিন বিভাজনের রাজনীতির অভিযোগ ঘিরেও মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে কটাক্ষ ছুড়ে দেন খোদ প্রধানমন্ত্রীকেই। একটা টাইটেল কি মানুষের পরিচয়? না, মানুষের পরিচয় তার কাজে, তার কার্যকলাপে। গান্ধীজি গুজরাটি না বাঙালি কোনোদিন তো কোয়েশ্চেন করার প্রয়োজন হয়নি।
দেশের নেতা কেমন হয়, সব দেশকে নিয়ে যে চলে সেই হচ্ছে দেশের নেতা। নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলের মতোই বিজেপি বিরোধিতায় একসুর কংগ্রেস ও বামেদেরও। বিজেপি সরকার যেটা করতে চাইছে, নতুন করে প্রাদেশিকতার জন্ম দিতে চাইছে। আসামের মধ্যে আসামি এবং বাঙালিদের ভাগ করে দেওয়ার যে এটা মানে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা সমর্থন করি না। এটা চালু না হওয়াই উচিত এবং এর জন্য আমাদের যে প্রতিবাদ প্রতি মুহূর্তে আমরা করে গেছি, এখনও সেই প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি। অসমে জাতীয় নাগরিকপঞ্জি বিল নিয়ে প্রথমবার বিতর্কের ঝড় ওঠার পর ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল গড়িয়েছে। নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় বাদ যায় 40 লক্ষ মানুষের নাম, যার অধিকাংশই বাঙালি বলে অভিযোগ। সম্প্রতি কেন্দ্র জানিয়েছে আপাতত অসম ছাড়া আর কোথাও এনআরসি লাগু করার প্রস্তাব নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট যত এগিয়ে আসছে ততই জাতীয় নাগরিকপঞ্জি ইস্যুতে চাপ বাড়ছে বিজেপির ওপর। সেই চাপ আরও বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। রাজনীতিতে ফোন ট্যাপিং বা আড়ি পাতার অভিযোগ নতুন কিছু নয়। এদেশেও শাসক দলের বিরুদ্ধে তদন্ত সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে বারবার। আর আগামী লোকসভা নির্বাচনের আগে সেই অভিযোগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় মোদী সরকার। দুই বন্ধু কথা বলছে, স্টিং অপারেশন, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। দুই স্বামী স্ত্রী কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। জাজেরা কাদের সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 10টি কেন্দ্রীয় সংস্থাকে দেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো কম্পিউটারে নজরদারি চালানোর ছাড়পত্র দিয়েছে। এই নির্দেশিকা ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়। বিজেপি এই নির্দেশকে ইউপিএ আমলের বলে দাবি করলেও বিরোধীরা পাল্টা বলে ইউপিএ আমলের আইন ও মোদী সরকারের নির্দেশিকায় বিস্তর ফারাক রয়েছে, জানিয়ে এদিন আবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। যদি কেউ রাজনৈতিক স্বার্থে অন্যায় করে ভাবে গায়ে জোরে সমস্ত মেশিনারিকে কন্ট্রোল করব, তাহলে আমি বলি সরি, ইট ক্যানট বি। আজকে আপনি একটা ঘরে বসে কথা বলবেন, সেটা স্টিং অপারেশন হচ্ছে টাকা দিয়ে। কম্পিউটার থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, আপনার ব্যাংকের ডাটা থেকে শুরু করে, আজকে জীবনও নিরাপদ নয়, সম্পত্তিও নিরাপদ নয়, মানুষের অধিকারও নিরাপদ নয়। মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতার মুখে উঠে আসে নোট বাতিল থেকে জিএসটি প্রসঙ্গ। একই সঙ্গে তদন্তের নামে হেনস্থার অভিযোগেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। আজকের দিনে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার পরে, জিএসটি হওয়ার পরে আজকে তাদেরও কিন্তু ফেস করতে হচ্ছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ফেসিং অ্যাকিউট ক্রাইসিস। একটা ক্লাব জগৎ, একটা কালচারাল জগৎ, তারা স্পন্সরশিপ করেই চালায়, তাদের তো গভর্নমেন্ট পুরোটা চালায় না। সে কিন্তু তখন জানে না যে আমায় স্পন্সর করছে সে ভালো না খারাপ, সে কালো না ফর্সা, সে সাদা না কালো। আজকে একটা ক্লাবকে হেল্প করতে গেলে অনেকে ভয় পায়, আমি যে হেল্প করব পরে এজেন্সি দিয়ে আমায় লেলিয়ে দেবে না তো। মুখ্যমন্ত্রীর তোলা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি এবারে বুঝতে পেরেছেন যে ফোন টেপিং কাকে বলে আর কি হতে পারে, হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ভয় উনি পেয়েছেন। আজকে তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাহলে তো বলতে হবে একই কথা শুনি আজি মন্থরার মুখে। চিরদিন সমান যায় না। কমপক্ষে উনি ভয় পেয়েছেন, হারার ভয়, তাই উল্টোপাল্টা অভিযোগ করছেন, এটা থেকে বোঝা যাচ্ছে। কটাক্ষের সুরে কংগ্রেস বলছে মোদী থেকে মমতা একই দোষে দুষ্ট দুই সরকার। যেটা সত্যি অন্যায়, কিন্তু সেই অন্যায় থেকে এই রাজ্যও কি মুক্ত? এখানেও তো বহু লোকের ফোন সার্ভাইলেন্সে আছে। তাহলে আমি নিজে সার্ভাইলেন্স করলে অন্যায় নয়, অন্য লোকের সার্ভাইলেন্স করলে অন্যায়। তো অন্যায় তো দুজনেই। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। সোমবার নেতাজি ইন্ডোরে সরকারি অনুষ্ঠানে নাম না করে মোদীকে বিঁধেছেন মমতা। আবার বিরোধী দলগুলি দুষছে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকেই। ভোটের মুখে পারস্পরিক আক্রমণ আসলে চাপ ও পাল্টা চাপের রাজনীতি বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। আশাবুল হোসেন ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।